আমন্ত্রণ সবাইকে গোল টিভিলে সঙ্গে আছে আমি সেলিম আমরাও খান। দর্শক, চিকিৎসার জন্য ভারতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। পশ্চিমবঙ্গে খুন হয়েছেন, তবে এখনও মেলেনি তার লাশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এমপি আজিমকে হত্যায় জড়িত সবাই বাংলাদেশি। এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এমপি আনারের পরিবার। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হত্যার বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় কোনো ইস্যু নয়। এদিকে মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরের মাত্র কয়েকদিন পরই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞার ঘোষণায় সব মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে এরকম নিষেধাজ্ঞা আরও আসবে কিনা, বা আসলেও কাদের বিরুদ্ধে আসতে পারে। এদিকে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ভিসা নীতি প্রয়োগ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাজনক। এসব নিয়ে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় রাজনীতিতে আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম, এবি নিউজ 24-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মতিনুর রহমান এবং অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রহমান নাসিরউদ্দিন। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। এই জন্য ফোন করুন পর্দায় দেখানো ফোন নম্বরে। যাচ্ছি মূল আলোচনার বিষয় রাজনীতিতে আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। প্রথমেই শুরু করতে চাই ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্র এর ভিতরে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছেন এবং এ নিয়ে ব্যাপক আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। যদিও আপনি জানেন যে অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী কদিন আগে বলেছিলেন, ডোনাল্ড লু আসার আগে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য অর্থাৎ বিএনপির এক ধরনের গাত্রদাহ হচ্ছে কিংবা তারা পাগল হয়ে গেছে। আপনি এ প্রসঙ্গে কী বলবেন, এখন কী বলবেন তারা? ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, আমেরিকা থেকে যখনই কেউ বাংলাদেশে এসছে এটা নিয়ে আমাদের রাজনীতিতে আলাপ হয়। যদিও এবার ডোনাল্ড লু আসার পর ইলেকশনের আগে উনি যখন আসতেন সেই রকম অতটা আলোচনা হচ্ছিল না, এবং এটা ট্রু। উনি যখন এসেছিলেন উনি যা যা বলেছেন, অফিসিয়াল স্টেটমেন্টে যদিও ডেমোক্রেসি হিউম্যান রাইটসের কথা ছিল, ওদের যে এম্বাসি স্টেটমেন্ট, কিন্তু এটা ছাড়া আমরা তার মধ্যে এক ধরনের টোন দেখেছি যে তারা সরকারের সাথে আরও বেশি এনগেজ করতে চায়। একটা পরাশক্তির পক্ষে এটাই হবার কথা। যখন শেষ পর্যন্ত তারা দেখলো যে এই সরকার নির্বাচন করেছে, ক্ষমতায় আছে, তাদের এই এনগেজমেন্ট ইজ ভেরি ন্যাচারাল। আমি একটা তথ্য দিই এখানে, সেটা হচ্ছে ক্যাম্বোডিয়াতে ইলেকশনের পর যখন তারা ম্যাসিভ স্যাংশন দিল, তারপরে ওদের ওখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ এশিয়া প্যাসিফিক, যে প্যাসিফিক রিজিয়নের, উনি কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও সফর করেছেন। সো এই এনগেজমেন্টগুলো চলে, তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, তাদের ইন্দো প্যাসিফিক আছে, তাদের ব্যবসা আছে, তারা বোয়িং বেচতে চায়, তারা গ্যাস এক্সপ্লোর করতে চায়। সো এগুলো ঠিক আছে, কিন্তু যে জিনিসটা মনে হচ্ছিল অ্যাপারেন্টলি যে সরকারের সাথে সব কিছু খুব চমৎকার হয়ে গেছে, আমরা এই জনাব আজিজের ওপরে যে স্যাংশন আসলো তাতে এই জিনিসটাতে আমরা ক্লিয়ার হলাম আমেরিকা আসলে পুরোপুরি ছেড়ে এই ব্যাপারটা দিচ্ছে না। কারণটা হলো এই, আমরা রিসেন্ট টাইমে দেখব আসলে আমেরিকার মূল কৌশলটা কি। এখানে কৌশল হচ্ছে চীনের ফুটপ্রিন্ট যতটা কমানো যায়। রিসেন্টলি আমরা দেখব বিশেষ করে চীনের সাথে বেশ কিছু ইস্যুতে অনেক আলোচনা হচ্ছে। তিস্তা প্রকল্প তো আছেই, তাছাড়া খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে এখন কথা হচ্ছে, সেটা হচ্ছে চীনের কাছ থেকে ইউয়ানে $5 বিলিয়ন। আমি ইউয়ান কথাটাকে জোর দিতে চাই। চায়না যদি $5 বিলিয়ন তাকে সরকারকে লোন দিয়ে দেয়, যদি খুব বেশি স্পর্শকাতর প্রকল্প না থাকে, ওইটা নিয়ে আমেরিকা বা ইন্ডিয়ার মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু ইউয়ানে যখন দিতে যাচ্ছেন তখন কিন্তু চায়নার যে কৌশল আছে, সে তার মুদ্রাটাকে অনেক বেশি প্রচলিত করতে চাইছে। না, বাংলাদেশে এই যে এই স্যাংশন দেওয়ার কারণটা কি সাবেক সেনাপ্রধান? আমি সেটাই আপনি কিভাবে বিশ্লেষণ করেন, যদিও তারা কারণ বিশ্লেষণ করেছে? আমি সেটাই আপনারা কিভাবে? আমি সেটাই বলছি। আমি বলছি আমেরিকা আসলে এই মুহূর্তে এই স্যাংশনটা দিচ্ছে, সরকারের উপর চাপ সে সরিয়ে নিচ্ছে না। মানে ক্রমাগত সরকারের সাথে আমি ভালো থাকারেও যে ধরনের এক ধরনের কথা বলছি, বার্তা দিচ্ছি, কিন্তু আমি বল প্রয়োগ থেকে আসলে সরে আসবো না। আর আমি একটা জিনিস যোগ করতে চাই, এই প্রথম স্যাংশনে করাপশনের জন্য স্যাংশন দেওয়া হলো। এর আগে আমাদের র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে যখন দেওয়া হয়েছিল ম্যাগনিটস্কি অ্যাক্টে, সেটা ছিল মানবাধিকার লঙ্ঘনের জন্য।
এই প্রথম কিন্তু করাপশনের জন্য। এবং এই করাপশন মানে হচ্ছে এটার মধ্যে প্রত্যেকে ইনক্লুডেড হতে পারেন ভবিষ্যতে, রাজনীতিবিদ হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, এমনকি আমলা যারা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত থাকেন না। সো এটা একটা খুব সিগনিফিক্যান্ট মেসেজ যে অনেক ব্রডার পার্সপেক্টিভে আপনি স্যাংশন দিতে পারেন, এরকম একটা সিগন্যাল সরকারের কাছে দিয়ে রেখেছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে আমি। এই পর্যায়ে হচ্ছে আহমদ হোসেন এমপি, আপনি বলুন যে স্যাংশন দেওয়ার পরে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে রাজনীতিতে, যদিও বিএনপির ভিতরে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রকে নিয়ে যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল সেটি নাই, তারা সে বিষয়ে মন্তব্য করেছেন। অন্যদিকে যেটি জায়েদ বলবার চেষ্টা করলেন যে একটি করাপশন ইস্যুতে এই প্রথম স্যাংশন, এটি আপনি কি রিঅ্যাকশন হ্যাজ ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। সব অ্যাকশনেরই অপোজিট রিঅ্যাকশন তো থাকেই। তো এখানে ডোনাল্ড লু আসার পরের দিন যিনি চলে গেলেন, ঠিক পরের দিন কিন্তু অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কনগ্রেচুলেশন জানিয়েছেন যে আপনি নির্বাচিত হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ওইটার সাথে কিন্তু একটা মিল আছে, কিন্তু আপনি হ্যাঁ এটা কিন্তু মিল আছে, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সের মিল আছে। মানে তারা অস্ট্রেলিয়াকে দিয়ে অভিনন্দন জানিয়ে দিয়েছে অফিসিয়ালি, মানে এটা আমেরিকার সিগনালে হয়েছে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, না অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার এইভাবে অভিনন্দন জানাতো না। কালে তিনি কি বলে গেছেন যে আমরা অতীতে যা হয়ে গেছে সেটা বাদ দেন, এখন রিফেয়ার করতে আসছি। রিফেয়ার মানে সম্পর্ককে রিফেয়ার করা বিকজ অফ ইন্টারেস্ট, মিউচুয়াল ইন্টারেস্ট। আমার ইন্টারেস্ট দেখবে, আমেরিকান ইন্টারেস্ট আছে, যেটা ভালো বলেছেন যে কম্বোডিয়াকে স্যাংশন দিয়েছে, বাট কম্বোডিয়াকে তারা সম্পর্ক নষ্ট করে নাই। এবং ভিয়েতনামের সাথে যে যুদ্ধ হয়েছে 35 বছর, সেই ভিয়েতনামের সাথে কিন্তু আমেরিকা ব্যবসা করছে এখন। ভিয়েতনাম কিন্তু মাল্টিপার্টি সিস্টেম নেই, এখানে কিন্তু মাল্টিপার্টি সিস্টেম নেই, ডেমোক্রেসি নেই, নির্বাচনও নেই। বাট বাংলাদেশে মাল্টিপার্টি সিস্টেমও আছে, নির্বাচনও আছে। কাজে আমাদের মতো একটা দেশের সাথে তাদের সম্পর্ক নষ্ট করবে কেন? যেমন আজকে আমি একটা নিউজের নিচে কমেন্ট দেখছিলাম, সে বিএনপির সমর্থক, সে বলতেছে জো বাইডেন হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, এবং যিনি আসছেন ডোনাল্ড লু, তাকে সে বলছে জুকার। মানে বিএনপির একজন সমর্থক, সে কিন্তু কমেন্ট করেছে, আমি নিজে দেখেছি আজকে। কাজেই এবারে ডোনাল্ড লু আসার পরে বিএনপি কিন্তু হতাশ হয়েছে। বিএনপির জন্য কোনো ভালো বার্তা নিয়ে আসেনি। বিএনপি আগে যেমন নির্বাচন আগে যেমন হাসতো, এই বুঝি বার্তা আসছে আমাদের জন্য ইনশাআল্লাহ ক্ষমতায় চলে যাব, ডোনাল্ড লু আসছে আমাদেরকে পাওয়ারে নেওয়ার জন্য, একটা ব্যবস্থা করে দিবে, ওর স্যাংশন হয়ে যাবে, নির্বাচন হবে না, এক থার্ড পার্টি পাওয়ারে আসবে, এবার একটা ভাবনাই ছিল বিএনপি। এত সুখের আশায় তারা ছিল, এখন দুঃখের আশায় দুঃখের মাঝে ডুবে গেছে। জনাব আহমদ হোসেন, যেটি হাসান মাহমুদ বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, আসার আগে বলেছিল, তা এখন মাথা খারাপ কাদের হয়েছে, অর্থাৎ স্যাংশন তো দিয়েছে, এ ব্যাপারে আপনাদের? স্যাংশন তো একটা ব্যক্তিকে দিয়েছে, আমাদের গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠানকে দিয়েছে। জি, আপনি এটা বুঝতে হবে, সেটা কে? সাবেক সেনাপ্রধান তো এখন প্রতিষ্ঠানের অংশ নয়। এক্সিস্টিং যদি সেনাপ্রধান থাকতেন তাহলে একটা প্রতিষ্ঠানের অংশ হতো। কে? ডু এগ্রি? আচ্ছা, আমি যেটি বলেছে স্টেটমেন্টে যেটি বলা হয়েছে যে হিজ অ্যাকশনস হ্যাভ বিন কন্ট্রিবিউটেড টু দ্য আন্ডারমাইনিং অফ বাংলাদেশ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, অর্থাৎ তার দ্বারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্ডারমাইন হয়েছে, এবং তিনি পাবলিক ফেথকে বিনষ্ট করেছেন। তাহলে গণতন্ত্রের কথা তো বলছে যে ইনস্টিটিউশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির আমেরিকার ডিপ্লোমেসির অর্থ আপনি বুঝতে অনেক কষ্ট লাগবে, এটা আপনিও অভিধানে খুঁজে পাবেন না। যে আমেরিকান ডিপ্লোমেসি সকালে কি, দুপুরে কি, বিকেলে কি, সন্ধ্যার পরে কি, এটা বোঝা বড় কঠিন ভাই, এটা বুঝতে কেউ পারবেন না আপনারা। আমেরিকা তো সুপার পাওয়ারের দাদা, তাই না? রিচেস্ট কান্ট্রি, অর্থনৈতিকভাবে, অস্ত্রে, শক্তিতে, পারমাণবিক বোমায় সে পাওয়ারফুল স্টেট। কাজেই যিনি মুরব্বী, তার কথা সবসময় বোঝা বড় কঠিন। মুরব্বীরা যখন সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, আমাদের শোনা ছাড়া উপায় নাই, শুনতে হয়, শুনেও আমরা মেনে নিতে হয়। কাজে আমেরিকার ডিপ্লোমেসি আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না, আমেরিকাই বুঝতে পারবে। আমেরিকা একমাত্র জানবে কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট, কোনটা কখন কী জন্য বলবে। প্রতিটা কথার পিছনেই তার নিজস্ব না। এখানে দুটো অভিযোগ নিয়ে আসছে, যেটি স্টেট ডিপার্টমেন্টের যে প্রিন্টেড সেখানে সিগনিফিক্যান্ট কারাপশনের কথা বলেছে, আর একটা হলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে এটি কিভাবে তার ব্যক্তিকে দিয়েছে? না, আপনি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে ক্ষতিগ্রস্ত করেছে কথা বললে তো তিনি ডোনাল্ড লু এটা বলতেন না যে আমরা অতীত ভুলে যাই, আমরা রিপেয়ার করবো সম্পর্ক, আমরা এগিয়ে যাব। কোনটা কারেক্ট বলবেন, আগেরটা বলবেন না পরেরটা বলবেন? দুটো বক্তব্য। ডোনাল্ড লুর কথা মানবো না যিনি বললেন তার কথা মানবো?
কাজে এখানে কথা কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট, কোনটা সকালের, কোনটা বিকালের, কোনটা দুপুরের, কোনটা মিড নাইটের, এগুলো ডিপ্লোমেসি। আমেরিকান ডিপ্লোমেসির কোনো সংজ্ঞা নাই, আমেরিকান ডিপ্লোমেসির ডিকশনারি নাই। আমেরিকার ডিপ্লোমেসি আমেরিকানরা জানে, আমরা পৃথিবীর আর কেউ জানে না, বুঝলেন না? চীনের সাথে শত্রুতা আছে না, আবার চীনের সাথে বন্ধুত্ব আছে, কি নাই কি? চীনের সাথে তারা বৈঠক করতেছে না, তারা ভিজিট করতেছে না, যাচ্ছে না, রাশিয়ার সাথে যাচ্ছে না, বা রাশিয়াকে সাইজ করার জন্য চীনের কেবার হাতে রাখে। যদি চীন একেবারে একতরফা হয়ে যায় প্রবলেম আছে, সেই জন্য চীনকেও হাতে রাখার চেষ্টা করে। কাজে এইগুলো আপনার চীনের ডিপ্লোমেসি, আমেরিকার ডিপ্লোমেসি হচ্ছে ওয়ার্ল্ডকে ডোমিনেট করতে গিয়ে কোন দেশকে কীভাবে রাখবে, কোন দেশকে ম্যানেজ করবে, এই চীনকে কীভাবে ম্যানেজ করবে, জাপানকে কীভাবে ম্যানেজ করবে। জাপান তো তাদের বন্ধু, জাপান তো আমাদের গভর্নমেন্টকে রিকগনিশন দিয়েছে আগেই, তাদের বন্ধুত্ব কি, তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ আহমেদ হোসেন, আবার আসবো আপনার কাছে। আব্দুল সালাম, আপনার কি ব্যাখ্যা আছে প্রসঙ্গে? আপনাকে ধন্যবাদ। আমার সহ 4 জন আলোচক, 5 জন যে আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে কথাটা একটাই যে তোরা যে যা বলিস ভাই, ক্ষমতায় আমি থাকতে চাই। অর্থাৎ দেশ জাহান্নামে যাক, পাবলিক জাহান্নামে যাক, আজকে র্যাব ধ্বংস হয়ে যাক, সেনাবাহিনী ধ্বংস হয়ে যাক, বিচার বিভাগ ধ্বংস হয়ে যাক, তাতে কিছুই আসা যায় না, কিন্তু ক্ষমতায় থাকতে হবে। এটা তো পরিষ্কার যে কথাটা আপনি বলতেছেন। আজকে আহমদ ভাই মানে এখানে স্বীকার করতেছে না, বাইরে স্বীকার করবে কিনা আমি জানি না। কথাটা হলো যে এটা তো পরিষ্কার যে এর আগে র্যাবকে স্যাংশন দিয়েছে, যেটা আমরা যেটা বলি যে র্যাবকে ব্যবহার করা হয়েছে, এই সরকার ব্যবহার করছে বলেই সেই দায়টা আমরা মনে করি যে এটা র্যাবের দায় না, দায়টা হলো এই সরকারের, এই দায়টা তার বহন করা উচিত। আজকে যে কথাটা এখানে বলতেছেন সাবেক সেনাপ্রধান, শোনেন এটা দুর্ভাগ্য আমাদের জন্য যে একটা দেশের যে সেনাবাহিনী আমাদের এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এবং যারা মুক্তিযুদ্ধ করছে এবং যাদেরকে সাথে নিয়ে বা যাদের নেতৃত্বে শেষে আমরা যুদ্ধ করছি, আজকে সেই সেনাবাহিনীর মানে একজন চূড়ান্ত পর্যায়ের কর্মকর্তার আজকে এই ধরনের একটা অবস্থা আসবে এবং সেখানে পরিষ্কার বলাই হয়েছে যে এটা তো পরিষ্কার, এটা তো রাগডাক করার কিছু আছে। এর আগে তো বিভিন্নভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রশাসনের তারা পরিষ্কার বলছে যে আওয়ামী লীগের ক্ষমতা আনছে নাকি, আমরা আনছি। এই যে কথা, এবং এটা তো ঠিক যে গত 2টি নির্বাচনে আওয়ামী লীগকে ব্যবহার করে নাই, আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে সে তার ক্ষমতাটা নিশ্চিত করছে। এবং সেটার জন্য আজকে দেশে যে ক্রাইসিস, আজকে অর্থনৈতিক ক্রাইসিস বলেন, আজকে সামগ্রিক সব কিছু যে ক্রাইসিস, এই ক্রাইসিসের মূল কারণটাই তো ওইটা যে আজকে দেশের জনগণের ভোটের দরকার পড়ে না। আজকে দেখেন না, ওই মুসলিমীয় কিছু তাদের ওই লোকগুলো থাকলেই তার ক্ষমতাটা নিশ্চিত থাকে, কারণ তাদেরকে দিয়েই ক্ষমতাটা নিশ্চিত করতে পারতে। সেই কারণে সেই প্রতিষ্ঠানগুলো আজকে ভেঙে আজকে এই অবস্থাটা হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে দলীয়করণ করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, এবং এই কারণেই তাদের উপরে আজকের এই বিষয়গুলো আসতেছে। নাহলে তো আসার কথা না, তার কথা না, বরঞ্চ উল্টা আজকে আরও কিছু কিছু বিষয়ে দেখা গেছে যে আমাদের যেটা জাহিদুর রহমান বলবার চেষ্টা করেন যে এটি জিওপলিটিক্সের অংশ, যেমন কম্বোডিয়াতে করেছে বিভিন্ন জায়গায় জিওপলিটিক্সের অংশ। ভাই আমি জিওপলিটিক্স অত বুঝি না, বাংলাদেশে মাঠেরটা আজকে দেশেরটা বাংলাদেশেরটা বলতে, বাংলাদেশে যেভাবে প্রশাসনকে আজকে আওয়ামী লীগ সরকার ব্যবহার করছে তারই প্রতিফলন এগুলো। এবং এটা তো আজকের এই স্টেটমেন্ট বলেন বা আজকের ওই যাকে দেওয়া হয়েছে তারই স্টেটমেন্ট বলেন, এখানে দেখবেন আপনি খুঁজে পাবেন সেটা। আর আরেকটা বিদেশের যেটা আসছে আজকে, এটা হইলো কেন দেখেন, আজকে আপনাদের এই টকশোতে এখানেও এসে আমি বলছি যে আজকের আওয়ামী লীগ শুধুমাত্র তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরাশক্তির দ্বন্দ্বের মধ্যে যেভাবে বাংলাদেশকে ঢুকাই দিতেছে, এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই সুখকর কোনো বিষয় না ভবিষ্যতে। কি কারণে আজকে পরাশক্তির দ্বন্দ্বে আজকে আমেরিকার সাথে চায়নার কি হলো, চায়নার সাথে রাশিয়ার কি হলো, আমি কেন ওই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশকে ঢুকাবো? অর্থাৎ বর্তমান সরকার এই দ্বন্দ্বের ভিতরে নিয়ে এসেছে। ধন্যবাদ। আমি আসবো সালাম ভাই আপনার কাছে, আবারও আসবো সুভাষ সিংহ রায়। বাংলাদেশকে পরাশক্তির দ্বন্দ্বের ভিতরে নিয়ে গেছে বর্তমান সরকার, যার ফলে এই স্যাংশনগুলো আসছে বা বিদেশি প্রতিক্রিয়াগুলো হচ্ছে, যেটা বলবার চেষ্টা করলেন জানাব আব্দুল সালাম। আপনি একটু সহজ করে বললে সুবিধা হতো। আমি একটু সহজ করেই বলি। বলা হয় না ভগবানের লীলা বোঝা বড় দায়।
আহমেদ হোসেন কিন্তু তার বাক বিস্তারে অনেকখানি বলেছেন, যতটুকু বলা যায়, কারণ সব সময় সব কথা বলা যায় না এবং বলতে নেইও। আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তিনি স্যাংশন বিষয়ক একটা বক্তব্য দিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে এতে উল্লসিত হওয়ার কিছু নেই। এই বোধোদয় যদি আগে তার ঘটতো, এই জন্যই বলছি তার বিলম্বিত বোধোদয়। আপনার মনে আছে চট্টগ্রামের সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উত্তেজনা সৃষ্টি করেছিলেন, বলেছিলেন তার বক্তব্যের মূল বিষয়বস্তু ছিল স্যাংশন আসছে, স্যাংশন আসছে, বেশ উল্লসিত হওয়া। সেই জায়গার থেকে যে সরে এসেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ অর্জন আমি বলবো। আপনাকে একটা কথা বলি, আজকে তিনি বলেছেন সেনাবাহিনীকে অন্যায় ব্যবহারের ফলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমি একটা ভালো কথা বললাম, এর মধ্যে আপনি আর একটি খারাপ কথা ঢুকিয়ে দিলেন। আমি আপনি যেভাবে আপনি ধীরে একটু বলেন, প্রশংসা করলেন, হ্যাঁ প্রশংসা করলেন, ওটাকে একটু রেস্ট রাখতে দেন। জি 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 বলুন। রেস্ট কাটার আগেই আপনি এই যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর যখন ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট 167 দেশের মধ্যে ভাগ করে, সেই ভাগ করার মধ্যে তারা 4টি ভাগে ভাগ করে। একটা হচ্ছে একেবারেই পূর্ণ গণতন্ত্র দেশ, ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশ, আরেকটা বলে হাইব্রিড গণতান্ত্রিক দেশ, আরেকটা হচ্ছে স্বৈরশাসক। এখন 24টি দেশ আছে পূর্ণ গণতান্ত্রিক দেশ। যারা এখন সারা পৃথিবীতে গণতন্ত্র নামক বিষয়টি ফেরি করছেন, তারা কিন্তু এই পূর্ণ গণতন্ত্রের 24টি দেশের মধ্যে না। তারা নরওয়েও না, তারা নিউজিল্যান্ডও না, সুইডেনও না, তারা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু পৃথিবীর বাস্তবতা এই যে এতক্ষণ ধরে আহমেদ ভাই যেটা বললেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমাকে বললেন, এই যে সালাম ভাই আমরা খুব প্রিয় মানুষ, তিনি যে পল্টনের যে বক্তৃতা দেন, সেই বক্তৃতার কিছুটা রেশ আমরা দেখতে পেলাম। আমি আপনাকে বলি, জেমস এফ মরিয়াটি তিনি যখন তার বার্তা পাঠিয়েছিলেন, সেই তার বার্তায় কি লিখেছিলেন? তার হেডলাইন যেটা ডেইলি স্টার প্রকাশ করেছে, তারেক সিম্বল অফ ভায়োলেন্ট পলিটিক্স, কিন্তু ভিতরে কি আছে লিখছেন, তারেক রহমান as a symbol of kleptocratic government and violent politics in Bangladesh. The US embassy in Dhaka even recommended blocking his entry in the United States. The embassy believed Tarek was guilty of egregious political corruption that had a serious adverse effect on US national interests. আওয়ামী লীগ সরকারের 15 বছরের যে শাসন আমল, এই ডক্টর জাহিদ তো চমৎকার পণ্ডিত মানুষ একজন, তিনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের 15 বছরের সরকারের আমলে এরকম কোনো তার বার্তা বাংলাদেশ থেকে এখান থেকে গিয়েছে? ওই বড় বাড়ি থেকে যায়নি। না, সেটা জানবেন কিভাবে? এটা তো লিকেজ হয়েছে, এটা আপনি বলছেন তো, আপনি যে 15 বছর আগে গুলো আসবে না, অনেক কিছু তো আসে। বলুন। হ্যাঁ, এখন আমার কাছে খুব যেটা গুরুত্বপূর্ণ, যে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার কর্মীদেরকে বলেছেন। ওই যে সময় গেলে সাধন হবে না, সময় চলে গেছে, এখন সাধনের চেষ্টা করছেন। আর একেবারে প্রাসঙ্গিকতার বাইরে কিন্তু রাজনৈতিক নেতারা মাঝে মাঝে বক্তব্য দেন, কেন বলছেন যে এটা সরকারকে ক্ষতিগ্রস্ত করছে। একটা ব্রেকে যাচ্ছি, মানে আমাদের বিরতি যেতেই হচ্ছে, মানে হঠাৎ বিরতি। দর্শক, বিশেষ আলোচনা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত গোল টিভিতে, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ফিরছে আলোচনায়, এই পর্যায়ে আমি যাচ্ছি জনাব মতিউর রহমান, আপনার কাছে যাচ্ছি যে এই নিষেধাজ্ঞা নিয়ে যে
একটি এক ধরনের দুটি দলের ভিতরেই কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া আছে। ওবায়দুল কাদের আজকে বলবার চেষ্টা করেছেন যে এই নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না, যদিও তিনি বলেছেন যে তিনি এসেছিলেন বাংলাদেশে ডোনাল্ড লু বিশেষ সম্পর্ক উত্তরণের জন্য, কিন্তু রাতের অন্ধকারে তিনি স্যাংশন দিয়ে গেছেন, এই স্যাংশনকে আমরা তোয়াক্কা করি না। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? ধন্যবাদ সেলিম ভাই, এবং ধন্যবাদ আমার সাথে সহ আলোচক যারা আছেন সবাইকে, এবং সম্মানিত দর্শক শ্রোতা। আমি আসলে দুটি বড় দলের দুজন ব্যক্তি, মানে বিশেষ করে যারা সাধারণ সম্পাদক এবং মহাসচিবের দায়িত্ব পালন করছেন, তাদের বক্তব্য যেটি আসছে সেটি আপনি প্রশ্ন করেছেন। তার আগে আমি একটু মূল জায়গাতে যেতে চাই, আসলে এই স্যাংশনটা কেন হলো এবং কি উদ্দেশ্যে এই স্যাংশনটা হয়েছে। অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন। দেখুন, এখানে অ্যাকচুয়ালি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে যে স্যাংশনটা এসেছে, এই স্যাংশনে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আছে। একটা হচ্ছে পাবলিক ডেজিগনেশন শব্দটি ব্যবহার করা হচ্ছে। এই পাবলিক ডেজিগনেশনের আসলে মিনিংটা কি এটি আপনি জানেন। এটি হচ্ছে জনসমক্ষে প্রকাশিত। কেন? কারণ বিশ্বব্যাপী যাতে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত না হয়, এই জন্য কিন্তু জনসমক্ষে নিয়ে এসে পাবলিক ডেজিগনেশন শব্দটি ব্যবহার করে। তাদের যে এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যে স্টেটমেন্ট সেটি আসছে। এখানে আরেকটি জিনিস দেখেন, দুটি ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই স্যাংশনে দিয়ে থাকে। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন, যেটি 7750, আরেকটি হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট, যেটা 7031, এবং 7031টাই কিন্তু প্রয়োগ করা হয়েছে মূলত জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে। এখন ধরেন আহমেদ ভাই বলেছেন যে এটা ব্যক্তিগত। অ্যাকচুয়ালি যখন উনি এই সেনাপ্রধান ছিলেন, দেখেন আজিজ সাহেব দায়িত্ব নিয়েছেন 2018 সালের 25শে জুন, উনি দায়িত্বভার শেষ করেছেন 2021 সালের 23শে জুন। তার আগে কিন্তু উনি বিজিবিতে ছিলেন মহাপরিচালক হিসেবে। আমি ডিটেলসে যাব না, কারণ এত সময় আপনি আমাকে দিবেন না। আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গাতে, এই স্যাংশনের পরিপ্রেক্ষিতে যেটি ঘটেছে সেটি হচ্ছে সেনাবাহিনীর মতো একটি জাতীয় প্রতিষ্ঠান, এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশ একটি দুর্নীতির জায়গায় একটা বড় ধরনের প্রশ্ন চলে আসছে। এর সাথে যেহেতু আপনার ওই সময় মতিউর রহমান, যুক্তরাষ্ট্র স্যাংশন দিলেই সেটা প্রশ্নবিদ্ধ হবে, সেটি তো তার নিজস্ব পলিসির ব্যাপার, সেটি কেন হবে? আচ্ছা, যুক্তরাষ্ট্র কাকে কাকে স্যাংশন দেয় আপনি যদি দেখবেন যে আপনি 2020 সালে আপনি দেখেন 2020 সালে মালদোবার শীর্ষ সরকারি কর্মকর্তা, তার উপরে স্যাংশন দেওয়া হয়েছে। এরকম কিন্তু আপনি 300-র ঊর্ধ্বে ব্যক্তিগতভাবে দিয়েছে, যেগুলো অনেক সময় গোপনীয়, যেটা ওই ব্যক্তিকে জানাইছে কিন্তু ওইভাবে জনসম্মুখে পাবলিশ করে নাই। কিন্তু যে সমস্ত স্যাংশন আপনার যেটিকে আপনি উল্লেখ করেছেন যে আন্ডারমাইন করেছে ডেমোক্রেসিকে, এখানে সুস্পষ্টভাবে যেটি বলা হচ্ছে, দেখেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারের প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। এই কারণেই কিন্তু তাকে সুনির্দিষ্ট কারণে তাদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যতই বলি না কেন যে ব্যক্তি জেনারেল আজিজ সাহেব উনি যদি ব্যক্তিগত দায়ভার থাকতো সেটা একটা ভিন্ন কথা। উনি রিটায়ারমেন্টে যাক যেখানেই যাক না কেন, উনি যে সময়টা এই জায়গাতে ছিলেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে, তখন এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে, দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জাতীয় প্রতিষ্ঠান হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এর সাথে জড়িত সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি দেখবেন যে এখানে বলা হচ্ছে, কিন্তু মতিউর রহমান একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, কিন্তু জেনারেল আজিজ গতকাল একটি প্রেস কনফারেন্স করেছেন, তিনি সেখানে বলেছেন যেটি করাপশনের কথা বলা হয়েছে, তিনি বলেছেন আমার ভাইকে কোনো কন্ট্রাক্ট আমি দেইনি, প্রমাণ করতে পারলে আমি যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত আছি। তাহলে সেলিম ভাই আপনি যদি বলার মাঝখানে আমাকে ঠেকাই দেন তাহলে বলেছেন যে ধারাবাহিকতা রাখতে পারবেন। আমি একটু বলি, উনি কিন্তু কালকে ওনার সাক্ষাৎকারে পত্রিকায় যেটা এসেছে যে ওনাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা, উনি বলছেন যে এখানে সরকারও তো আপনার হেয় হচ্ছে, এটাই কথাটা বলেছেন। আপনি দেখেন প্রশ্নটা সরাসরি প্রশ্ন ছিল না, এসেছে আপনি দেখেন প্রশ্ন করা হয়েছে। কাতার ভিত্তিক যে আল জাজিরা যে রিপোর্টিং, সেটি হচ্ছে 1 ফেব্রুয়ারি 2021 সালে এটি কিন্তু প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। তখন কিন্তু অনেকে বলেছেন এটা নিছক একটি গুজব, ইন্টারনেটের বিষয় কিনা। রাইট। আমি যেটা মনে করি এটা কিন্তু আমেরিকার যে পলিসি, আমি জানি না আমেরিকার পলিসি কি, বাট আমার কাছে যেটা মনে হয় তাদের তো ডিপ্লোম্যাটিক একটা স্ট্র্যাটেজি থাকবে, এবং সেটা কিন্তু 2021 সালে প্রকাশিত, তখন কিন্তু তারা দেয় না স্যাংশন। কিন্তু 2024-এ আসে, যেটা আপনি বলছেন ডোনাল্ড লু ফেরত যাওয়ার পরে, এখন এর আগে অনেক ঘটনা হয়েছে যে আপনি ওয়েলকাম করেছে কিন্তু পরদিনে হয়তো স্যাংশন দিয়েছে, এরকম ঘটনা হচ্ছে। আমি যেটা যে জায়গাতে আমাদের যে জায়গাতে কনসার্ন, সেটি হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের, এটি তো সত্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বাংলাদেশে কিন্তু এই জিনিসগুলো, অর্থাৎ সরকারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা,
কারাপশনকে এনকারেজ করা এবং তার যে পারিবারিক যে জায়গায় বলা হয়েছে পরিবার ইমিডিয়েট ফ্যামিলির কথা বলা হয়েছে, তার মানে তার পরিবার এবং অন্যান্য সদস্য যারা সন্তান তারা যেতে পারবে না, এটা নিঃসন্দেহে দুঃখজনক এক। এবং এর সাথে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অর্থাৎ সরকার, আপনি দেখেন যে জেনারেল আজিজ সাহেবের ব্যাপারে দুদক এই যে কারাপশনগুলো হয়েছে আল জাজিরা যখন রিপোর্ট হয়েছে তখন কিন্তু দুদক একটা ইনিশিয়েটিভ নিতে পারত আসলে কী ঘটেছে, অথবা সামরিক বাহিনীতে যারা কর্মরত থাকেন তাদের কিন্তু সামরিক একটি আইন আছে সেখানেও কিন্তু হতে পারত। কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইনিশিয়েটিভ নিয়েছে থেকে আমরা কিন্তু কনসার্ন হয়েছি। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেখানে আমি যেভাবে দেখেন সরকার আছে, সুতরাং আমি যদি কোনো ক্রাইম করি তাহলে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এই ব্যাপারে কিন্তু অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কিন্তু সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয় না। ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কেন নিল এবং সেটিকে নিয়ে আমি কিন্তু কনসার্ন হচ্ছি। আমি তো মনে করি যে এটা রাষ্ট্রীয় ব্যবস্থা। আপনি কি মনে করেন যে একটা রিপোর্টের ভিত্তিতেই আল জাজিরা রিপোর্টের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র, আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো দেশের পর স্যাংশন জারি করে না। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মতো হাঁটি হাঁটি পা পড়া, সেখানে কোনো পলিটিক্যাল মোটিভেশন থাকে যুক্তরাষ্ট্রের স্যাংশন নেওয়ার ক্ষেত্রে? আমি ব্যক্তিগত ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে আমিও। অধ্যাপক ডক্টর রহমান নাসিরউদ্দিন, আপনি বলুন, যেটি বলবার চেষ্টা করে মতিউর রহমান, যে যুক্তরাষ্ট্র তথ্য প্রমাণ ছাড়া স্যাংশন দেয় না এবং যিনি বলবার চেষ্টা করেছেন যে সেখানে পলিটিক্যাল মোটিভেশনের কোনো বিষয় না, আপনি কি বলবেন যুক্তরাষ্ট্রের স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটা কি, কিংবা তাদের মোটিভগুলো কি থাকে যদি বিশ্লেষণ করেন? ধন্যবাদ সেলিম উমরাও খান এবং ধন্যবাদ আমার কো ডিসকাশন আছেন। আমি খুব সংক্ষেপে বলবো যে অবশ্যই আমি এই কথাটার সাথে একমত যে যুক্তরাষ্ট্র যখন কোনো একটা সিদ্ধান্ত নেয় সে প্রচুর হোমওয়ার্ক করে, প্রচুর তথ্যপত্র বিশ্লেষণ করে হুট করে কোনো সিদ্ধান্ত নেয় না, এই কথাটার সাথে আমি একমত। কিন্তু মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্তই রাজনীতির বাইরে না। এবং ডক্টর জাহিদ যে কথাটা বলে রাখছিলেন যে ভূ রাজনৈতিক যে একটা ইস্যু এখানে আছে, যুক্তরাষ্ট্রের কোনো সিদ্ধান্তই রাজনীতির বাইরে নয়। আমি একটু ব্যাখ্যা করি। যে অ্যাক্টের আন্ডারে এখানে জেনারেল আজিজকে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা যুক্তরাষ্ট্রে এটা ব্যবহার করে এ পর্যন্ত প্রায় 60টা দেশকে প্রায় 500 লোকের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এইটা ফরেন রিলেশনস বা ফরেন রিলেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট এরকম নামে এটা কাজ করে এবং এটা 3 ক্যাটাগরির মানুষকে আসলে ভিসা নিষেধাজ্ঞা দেয়। অর্থাৎ সরকারের রাজনীতিবিদ এবং ব্যবসায়ী একটা ক্যাটাগরি হিসেবে ধরা হয়, সরকারি এবং বেসরকারি আমলা ধরা হয়, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। 3টে ক্যাটাগরির মানুষকে দেয়া। এবং এখানে এই যে ডোনাল্ড লো আসলো, এই যে নির্বাচনের পরে যে আমেরিকার যে দৌড়ঝাঁপ, আমি শুধু একটা বিষয় বলি, আমেরিকার ডিপ্লোমেসিতে কোর্স কারেকশন বলে একটা বিষয় আছে। সেটা হচ্ছে নির্বাচনের আগে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের নির্বাচনকে নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে। আপনারা জানেন যে অনেকভাবে, এবং এই কারণে বাংলাদেশের সাথে আমেরিকার একটা টানাপোড়েন তৈরি হচ্ছে। আপনার এই প্রোগ্রামে আমরা বলেছি যে বাংলাদেশের ডেমোক্রেসিতে যদি কোনো সমস্যা থাকে, কোনো সংকট থাকে, এটা আমরা ঠিক করব। আমেরিকাতে বসে হুমকি ধামকি দিয়ে আমার ডেমোক্রেসি ঠিক করে দেবে, এই দিনে বাংলাদেশ এখন আর নাই। এইটাকে আবার আমেরিকার ডিপ্লোমেসি কোর্স কারেক্ট, তারা একটা পলিসি নিয়েছে কাজ করার, তখন তারা কোর্স কারেকশন বলে আরেকটা, এটাও তাদের একটা ডিপ্লোমেসির অংশ। তারা এটাকে এখন একটু লেভেল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এট দ্য সেম টাইম আমেরিকা তার ভূ রাজনীতি থেকে এক পাও সরে। তারা করে কি, তারা চায় যে যাদেরকে তারা নিয়ন্ত্রণে রাখতে চায়, তাদের পলিসির ভিতরে রাখতে চায়, তাদের কাছে তারা একটা শব্দ ব্যবহার করছে, প্রেডিক্টেবল বিহেভিয়ার। তারা বাংলাদেশের কাছে প্রেডিক্টেবল বিহেভিয়ার আশা করেছে নির্বাচন আগে এবং পরে। কিন্তু বাংলাদেশ কোনো না কোনো ভাবে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশের জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্রের একবার সাবমিশনের পর্যায়ে নাই। মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসা নিষেধাজ্ঞা দেবে, এই জন্য বাংলাদেশে এখানে আমাদের ঘুম হারাম হয়ে যাবে, বাংলাদেশ এই অবস্থায় নাই। যে কারণে আমেরিকা বাধ্য হয়েছে কোর্স কারেকশন করছে। আপনারা হয়তো জানেন যে দ্য ইকোনমিস্ট একটা চমৎকার রিপোর্ট বের হয়েছে যে আমেরিকান ফরেন ডিপ্লোমেসি বাংলাদেশে কাজ করার। এবং আপনারা জানেন যে এইবারও যখন কোর্স কারেকশন চলছে, কিন্তু কোর্স কারেকশন মানে হচ্ছে এবার বাংলাদেশকে আবার ছেড়ে দিচ্ছে না, তারা আবার একটা ভীষণ এই যে জেনারেল আজিজকে দিল, এটা হচ্ছে একটু আবার একদিক দিয়ে আপনার সাথে লেভেল দিচ্ছে যে কোর্স কারেকশন করছে। আমি বাংলাদেশের জন্য যে পলিসি আমেরিকা দিল সেটা কাজ করা নাই, বাংলাদেশ নতুন করে দাঁড়াচ্ছে, আবার ইলেকশন হলো,
নতুন গভর্নমেন্ট নতুন করে কাজ শুরু করেছে, ফাংশনাল একটা ডেমোক্রেসি আবার ডেভেলপ করার চেষ্টা করছে। এরকম একটা অবস্থায় আমেরিকা তার কোর্স কারেকশন করছে, আবার তার নিজের জায়গাটা ধরে রাখার জন্য জেনারেল আজিজকে আবার আপনার এমবার্গো দিচ্ছে বা বিজনেস। এখানে মনে রাখতে হবে দুইটা ব্যাপার আছে। এই যে অ্যাপ্রিসিয়েশন অ্যাক্টের আন্ডারে যে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে পর্যন্ত 500 জনকে, এখানে দুইটা ক্যাটাগরি আছে। এটা যদি পাবলিক করা হয় স্টেটমেন্ট দিয়ে, তাহলে তার কাছে তার এই পাবলিক করার মধ্যে একটা রাজনৈতিক বার্তা থাকে। আবার যদি রাজনৈতিক বার্তা না থাকে, তখন শুধু করাপশন বা অন্য কিছুর জন্য যদি দেয়, তখন ব্যক্তিগতভাবে জানানো হবে। সুতরাং এটা যখন পাবলিক স্টেটমেন্ট দিয়েছে, এর মধ্যে একটা রাজনৈতিক বার্তা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ। আওয়ামী লীগের নানান পর্যায়ের নেতৃবৃন্দ এবং মন্ত্রীরা এটাকে একেবারেই তোয়াক্কা করছে না, কেয়ার করছে না। আমি মনে করছি রাজনৈতিক জায়গা থেকে এটা ফাইন, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে যখন বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধানের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশ কিন্তু আইসোলেটেড না। এই বিশ্বায়নের যুগে বাংলাদেশ কিন্তু একটা লোকালি লকড কোনো স্টেট না। বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমাদের গার্মেন্টস ইন্টারন্যাশনাল মার্কেট আছে, আমাদের স্টুডেন্টসরা পড়াশোনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমেরিকা অনেককে নিষেধাজ্ঞা দিচ্ছে, নানান ধরনের এমবার্গো দিচ্ছে, ইকোনমিক স্যাংশন দিচ্ছে, মিয়ানমারকে দিচ্ছে, মনে করেন ইরানকে দিচ্ছে, রাশিয়াকে দিচ্ছে, নর্থ কোরিয়াকে, অনেককে দিচ্ছে। কিন্তু বাংলাদেশ কিন্তু সেই ক্যাটাগরি রাষ্ট্র নয়। বাংলাদেশ বিশ্বের সাথে রহমান নাসিরউদ্দিন যেটি তাদের প্রেস কনফারেন্স উল্লেখ করেছে, স্টেটমেন্টে উল্লেখ করেছে যে বিষয়টি, এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে বলতে চেষ্টা করেছে? ইউএস কমিটমেন্ট টু স্ট্রেংথেনিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড রুল অফ ল ইন বাংলাদেশ। তাহলে কি আপনি কি বলতে চেয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাচ্ছেন? আমি স্টেটমেন্টটা লাইন বাই লাইন মানে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েছি, এবং ওখানে মূলত জেনারেল আজিজকে ইন্ডিকেট করেছে, কিন্তু খোঁচা দিতে বাংলাদেশকেও, বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে তাদের আমেরিকার যে অ্যাসেসমেন্ট, এখানে এই আমেরিকার এই যে এমবার্গো দেওয়া, এগুলো নিয়ে বিশ্বব্যাপী কিন্তু অনেক ধরনের আলোচনা আছে। যেমন মনে করেন আপনি কাউকে অপরাধী হিসেবে সাব্যস্ত করছেন, তার কিন্তু আত্মপক্ষনের কোনো সমর্থন আপনি এখানে রাখেন নাই, কিন্তু ইন্টারন্যাশনাল লিগ্যাল জুরিসপ্রুডেন্সের মধ্যে আপনাকে যাকে আপনি অপরাধী বলছেন, যার বিরুদ্ধে রহমান নাসিরউদ্দিন ছোট্ট একটি প্রশ্ন করে শেষ করতে চাই। তাহলে জেনারেল আজিজ যেটা বলেছেন, সরকারকে কিছুটা বিব্রত করতে বা হেয় করতেই এই এমবার্গো দেওয়া হয়েছে, এটি কি তাহলে তার বক্তব্য? আমি জেনারেল আজিজের বক্তব্যকে সাবস্ক্রাইব করি না, এটা ওনার ব্যক্তিগত। অন্যদিকে আওয়ামী লীগের বিশেষ করে অনেক নেতা বলবার চেষ্টা করেছেন এটি তার ব্যক্তিগত ভাবে এমবার্গো দিয়েছে, সরকারের সাথে সম্পর্কে নয়। এ প্রসঙ্গে আপনি কি বলবেন সংক্ষেপে যদি বলেন? বিশেষ করতে হবে আমার বলার আছে, সেটা হচ্ছে যদি জেনারেল আজিজের এইসব মানে করাপশন নিয়ে যারা যে এমবার্গো আজকে দিয়েছে, তারা উনি রিটায়ার করা 3 বছর পরে দিল কেন? এতদিন পরে এসে এটা কেন করতে হলো? তারা এটা কেন 3 বছর আগে করা নাই? তো সুতরাং আমার কাছে মনে হয় যে এখানে আমি শুরুতেই যে কথাটা বলেছি, যে এদের এই এমবার্গো দেওয়া নিয়ে আমেরিকার বিশ্বব্যাপী কিন্তু বিরাট ক্রিটিক আছে। অল্টারনেটিভ জার্নালিজম বলে একটা ব্যাপার আছে, সেখানে কিন্তু এগুলো নিয়ে ক্রিটিকগুলো তৈরি করা হয়। আমাদের এখানে বাংলাদেশে মনে করেন যে জার্নালিজমে আমাদের একটা নিষেধাজ্ঞা দিয়েছে, বাস আমরা এটা নিয়েই, যেটা মির্জা ফখরুল ইসলাম চমৎকার বলেছেন আজকে, যেটা সুভাষ সিংহ রায় বলেছেন, যে এটা নিয়ে এত মানে উত্তেজিত হবার কিছু নাই। কিন্তু এই যে একটা নিষেধাজ্ঞাদের প্রক্রিয়া কি, কেন তারা এই ধরনের একটা কাজ করলো, যাকে নিষেধাজ্ঞা দিয়ে যাকে পানিশ করা হলো, যাকে সমাজের সামনে সবার সামনে হেয় করা হলো, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের সামনে হেয় করা হলো, এইটা করবার এখতিয়ার তাদের আছে কিনা, এবং যাকে দেওয়া হলো তার আত্মপক্ষ সমর্থনের আপনি চুরি টার্গেট সরকার এবং বাংলাদেশ আমি বলতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের মূল এইটা। আমি ওই যে বললাম, আমি জেনারেল আজিজের বক্তব্যকে সাবস্ক্রাইব করি না, কিন্তু আমি মনে করি আমেরিকা সবসময় তারা মনে করে যাকে তার নিয়ন্ত্রণে আনতে চাই, যাকে তার ভূ রাজনীতির অংশ হিসেবে করতে চাই, তাদের কাছে তারা এটাকে ডিপ্লোমেসি মানে আমেরিকান ডিপ্লোমেসিতে বলে প্রেডিক্টেবল বিহেভিয়ার। এটা প্রেডিক্টেবল বিহেভিয়ার তারা চায়, কিন্তু বাংলাদেশ সেই প্রেডিক্টেবল বিহেভিয়ার না করার কারণে আমেরিকা কন্টিনিউয়াসলি বাংলাদেশকে চাপের মধ্যে রাখছে বলে আমার চাপ বলতে চাই। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে ডক্টর জাহিদুর রহমান। জি, একটা প্রশ্ন এসছে যে পলিটিক্যালি মোটিভেটেড কিনা। মিস্টার নাসিরউদ্দিন খুব চমৎকারভাবে বলেছেন। আমি বাংলাদেশের একটা উদাহরণ দেই রাদার। আমাদের এখানে র্যাব যখন প্রথম তৈরি হয়েছে, সালাম ভাইদের দল তখন ক্ষমতায় ছিলেন। ডে 1 থেকে এই র্যাবের বিরুদ্ধে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের অভিযোগ আছে, এবং তারা যে গল্প বলে আমি একটা গল্প কোনোদিন বিশ্বাস করি নাই। ওই সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্রমাগত এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারা করেছে। বছরের পর বছর হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সহযোগিতা করেছে, তার সমস্ত বিষয় ট্রেনিং দিয়েছে, কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। যদি করে থাকে, বলে থাকে, আপনি ডিসঅবে করবেন। ইভেন
কোনো একটা মানে র্যাবে কর্মকর্তা কেউ যদি বলে আমাকে উপরের ওয়ালা কেউ বলেছে এটা করতে, এটাও কিন্তু ডিফেন্স না। আপনি কোনো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও যদি আপনাকে বেআইনি আদেশ দেওয়া হয় আপনি এটা মানবেন না। এজন্য কিন্তু কেউ এটা কোনোদিন এটা ডিফেন্স করতে পারবে না যে আমাকে করতে বলা হয়েছিল। তো আমরা জানি এটা, কিন্তু র্যাবের স্যাংশন আসলে অনেক পরে। দ্যাট মিনস এর সাথে পলিটিক্স আছে এবং পলিটিক্স থাকবে। আমেরিকা তার পলিসি তার স্বার্থে দেবে। খুব মজার ব্যাপার, ডোনাল্ড লু তার ইন্টারভিউতে ক্লিয়ারলি বলেছে যে তার স্বার্থ, এবং তাই আমরাও ইলেকশনের আগে আসলে কি বলছিলাম, আমেরিকার স্টেপগুলোকে কেন সমর্থন করছিলাম, বিশেষ করে ব্যক্তির উপরে নেওয়া স্টেপগুলো নিয়ে আমার কোনো রকম কোনো কনফিউশন নাই। একটা জায়গায় সিরিয়াস, আমার নিজেরও এটা আমি এন্ডোর্স করি না। বাংলাদেশের উপর যদি জেনারেলাইজ ট্রেড স্যাংশন গার্মেন্টসের উপরে হবে এরকম কথা ছিল, আমি একটা বিদেশি চ্যানেলের সাথে কথা বলার সময় আমি ক্লিয়ারলি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলছি আমি এটা এন্ডোর্স করি না। কিন্তু ব্যক্তিগত যেগুলো হয় সেগুলো হওয়া ঠিক আছে এবং এর মধ্যে পলিটিক্স আছে। আমি দেখব এই পলিটিক্সটা এই মুহূর্তে আমার সাথে ঠিকঠাক মতো চলে কিনা। জনাব নাসিরের সাথে আমি একটা জায়গায় একটু দ্বিমত করি, সেটা হচ্ছে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি বলা হচ্ছে, আমি খুব স্ট্রংলি দ্বিমত করি। সেটা হচ্ছে আসলে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে সরকার যা যা করছে বা আনপ্রেডিক্টেবল যে বিহেভিয়ার দেখাচ্ছে, এটা আসলে কোনোভাবেই আত্মমর্যাদার জন্য না। যেটা হচ্ছে আপনি কতগুলো পিস মিল স্টেপস নিচ্ছেন, আপনার আসলে কোনো ফরেন পলিসি নাই। কেন নাই? আপনি মূল উদ্দেশ্য, আপনার ফরেন পলিসির উদ্দেশ্য হচ্ছে যে রেজিমটা ক্ষমতায় আছে সে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকবে। সে যখন যার সাথে যে ডিল করার প্রয়োজন যেটা করে থাকা যায়। আপনি চায়নার সাথে কি অনেকটুকু এগিয়ে নিয়ে যান নাই যে আপনি সোনাদিয়াতে ডিপ সি পোর্ট হবে, চুক্তি স্বাক্ষর হবে চায়নায় গিয়ে, ইন্ডিয়া চাপ দিল আপনি সরে আসলেন। আপনি তিস্তা নিয়ে চায়নার সাথে চুক্তি স্বাক্ষরের কাছাকাছি চলে যান নাই। আপনি এখন ভারত আপনাকে প্রস্তাব দিচ্ছে, আপনি দেখবেন এখান থেকেও সরে যাচ্ছেন। আপনি দীর্ঘদিন থেকে প্লেন কিনছেন, ইউরোপ সমস্যা করছে, আচ্ছা এয়ারবাস কেন, আবার আমেরিকা চাপ দিচ্ছে, ঠিক আছে 10টা না হলে 5টা এখান থেকে কেন, 5টা ওখান থেকে কেন। এগুলো আত্মমর্যাদার প্রশ্ন না, সরি, এগুলো হচ্ছে জাস্ট কতগুলো অ্যাডহক স্টেপস, যেটা যেই মুহূর্তে যে দিক থেকে বৃষ্টি আসছে ওইদিকে ছাতা ধরার এক ধরনের টেন্ডেন্সি বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা জিনিস একটু এখানে আমার যোগ করা দরকার, সেটা হচ্ছে আমেরিকা ত্রুটিপূর্ণ গণতন্ত্র দাদা বলছেন। দাদা আমরা এই প্রশ্নগুলো আসলে করার উল্লেখ করি না, আপনি বলছেন যে ওরা মধ্যে নাই, ও ফুল ডেমোক্রেসি না, ও ফুল ডেমোক্রেসি এখন খুব কৌশলী, হ্যাঁ ও ফুল ডেমোক্রেসি না, ঠিক আছে। না আমি তা বলি না, বলি আমি আবারও বলি, আমি প্যাসিভ ভয়েসে বলেছি। হ্যাঁ ঠিক আছে, যারা ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র ওই আচ্ছা, ঠিক 24টা আছে, দেশ, তারাই গণতন্ত্রের কথা বলছে, এটাই আমার বক্তব্য। টেকনিক্যালিটিসের দরকার নেই। যাই হোক, আমরা ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো প্রত্যেকটা জিনিস, এবং আমেরিকা যে ত্রুটিপূর্ণ, আপনি বলেন না আমি বলছি, আমেরিকা যে ত্রুটিপূর্ণ, ডোনাল্ড লুকে জিজ্ঞেস করা হয়েছিল এই হিউম্যান রাইটস নিয়ে ইত্যাদি ইত্যাদি, তাদের ভার্সিটিতে যে বল প্রয়োগ করা মাত্রাতিরিক্ত হচ্ছে কিনা, হি অ্যাগ্রিড, এবং সে বলছে আমরাও অস্বীকার করছি না, আমাদের ত্রুটি আছে, আপনারা আমাদের ত্রুটি ধরিয়ে দেন, আমরা আপনাদের সাথে যেহেতু সহযোগী হিসাবে কাজ করতে চাই। মানে মোদ্দা কথাটা কি এখন ত্রুটি আছে আর নাই। আমি একটা উদাহরণ দিই, এরকম আমরা প্রায় বলি তোমার কি গণতন্ত্র নিখুঁত, আমরা করাপশন নিয়ে বলি সব দেশে করাপশন আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে পৃথিবীতে সবচেয়ে কম করাপ্ট কান্ট্রি ডেনমার্ক, 100তে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ওখানে 90 পেয়েছে, ও তো 100 পায় নাই। সো আপনি টেকনিক্যালি বলতে পারেন ডেনমার্কেও করাপশন আছে, বাংলাদেশ থেকে যেভাবে বলা হয় আর কি। সো আপনি ডেনমার্কে এক হইলেন। তো আমেরিকার ডেমোক্রেসি কি আছে, কতটুকু আছে সেই প্রশ্ন না, আমেরিকা সাথে আমাদের স্বার্থের জায়গা আছে, সেখানে এই সংঘাত তৈরি হচ্ছে, সেখানে আমরা কি করছি ইজ এ কোয়েশ্চেন। আরেকটা জিনিস একটু যোগ করি, আমি একটা কনটেক্সট দেখতে পাচ্ছি কিন্তু আমরা এর মধ্যে কেউ উল্লেখ করিনি, সেটা হচ্ছে গতকাল ডয়চে ভ্যালেতে একটা ডকুমেন্টারি এসছে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় যারা হিউম্যান রাইটস সিরিয়াসলি ভায়োলেট করেছে এমন মানুষ জাতিসংঘের পিস কিপিং ফোর্সে গেছে। ভয়ঙ্কর তথ্য হচ্ছে এটা, বাংলাদেশকে একটা প্রত্যয়নপত্র দিতে হয় যেখানে আপনাকে সার্টিফাই করতে হয় এমন মানুষকে আপনি পাঠাচ্ছেন সেখানে যিনি এটা করেননি এবং যার বিরুদ্ধে অভিযোগ নাই। আই রিপিট, আমি ওটা নিয়ে কাজ করেছি, আমি খুব ডিটেইলড শুনলাম ওটা। আপনি ওরা এরপর প্রমাণ করে দেখাচ্ছে যে ওখানে আপনি এমন মানুষজন পাঠিয়েছেন। সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে ওখানেই দেখলাম আমি 2019 সালে জাতিসংঘ একটা এক্সপার্ট কমিটিকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশের র্যাবের হিউম্যান রাইটস ভায়োলেশনের তদন্ত করতে। তারা তদন্ত করে সুপারিশ করেছিল বাংলাদেশের র্যাব থেকে যারা কখনো চাকরি করেছে সেখানে অথবা করছে তাদেরকে যাতে পিসকিপিং ফোর্সে নেওয়া না হয়। আমি এটাকেও এক ধরনের সিরিয়াস সিগন্যাল হিসাবে দেখি, এবং আমাদের ভুলে যাবার কথা না, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরা বহু বছর থেকে র্যাবকে পিসকিপিংয়ে যেতে বার দেওয়ার আহ্বান জানাচ্ছে। আমাদের আমেরিকার ক্ষেত্রে দেখেছি আমেরিকার কংগ্রেসম্যানরা অনেকেই একটা স্টেটমেন্ট দিয়েছিল যাতে আমাদের এই পিসকিপিং ফোর্স থেকে সরিয়ে দেওয়া হয়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি এই স্যাংশনের সাথে এটাকেও যোগ করি, যেইভাবে আলোচনা সামনে আসছে
সরকারের জন্য চাপ তৈরি হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে ট্রুলি এটা আমি শুরুতেই বলেছি, এগুলো সবগুলো জিওপলিটিক্যাল হিসাব। এই জিওপলিটিক্যাল হিসাবগুলোর কারণেই এটা হচ্ছে। এই জিওপলিটিক্যাল হিসাবগুলো কতটুকু ম্যানেজ করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করবে আরো ফার্দার আসবে কিনা। কিন্তু আমি এটুকু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেকগুলো পথ খুলে রাখা হচ্ছে। আর আগে যেটা বলেছিলাম ওইটা আবার একটু যোগ করে দেই, যখন করাপশনের জন্য আপনি স্টেপ নিতে শুরু করছেন, বাংলাদেশের অলমোস্ট মানে এই রেজিমের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, সেটা ব্যবসায়ী, পলিটিক্যাল পিপল এবং আপনার এমপ্লয়িজের যে কারো বিরুদ্ধে সেটা হতে পারে। আহমদ হোসেন এমপি, না আমি তো বুদ্ধিজীবী না, সে তো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট। তার কথাগুলো শুনছিলাম, তার বুদ্ধিজীবীর মধ্যে মনে হলো আর আর্টিকেল স্পিচ। আমি একটা কথা বলি ব্রাদার, এত চাপের মাঝেও কি সরকার মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে আছে না? এই সরকার কি শেখ হাসিনার সরকার কি নুয়ে পড়েছে? এই যে আপনি জনাব সেলিম ওমরাও খান এই টেলিভিশনের স্কোরে দেখছি রাজনীতিতে আবার যুক্তরাষ্ট্রে এসে থাকা, এই বক্তব্যটা সঠিক নয়। এই স্কোরে এটা ঠিক হয়নি, এই বক্তব্যটা যথার্থ নয়। আপনি এটি কি খণ্ডন করেন? না, যথার্থ নয়, যথার্থ নয়। আপনার এই জন্যই আপনাকে টেলিভিশন সুযোগ দিয়েছি, আর টিভি মানেই তো সব ক্ষেত্রে কারেক্ট হবে, ঠিক নয়। এটা রাজনীতিতে যেমন আমাদের পার্টি জেনারেল সেক্রেটারি বলছেন যে আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রয়োগ নয়। এটা হতে পারতো, এটা বাক্য অর্ধেক করা যেত। হ্যাঁ, সুভাষ সিংহরা আপনাদের বক্তব্যটা দিতেই পারেন, আমরা আমাদের অবস্থানে আছি, আপনারা অবস্থানে থাকবেন যে অবস্থানে যেমন আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অবস্থানে আছেন। জি, কে ঠিক আছে না? আমাদের অবস্থান থেকে আমরা সরে দাঁড়াচ্ছি না, যত চাপিয়ে আসুক। আপনি বলছেন, কে বলেছে এবার যে পৃথিবীর আমরা পরাশক্তির ভিতরে ঢুকে পড়েছি কিনা? পরাশক্তি কোন যুগে ছিল না? আপনি ৭১ এখন যেমন সরব অবস্থা, না আপনি ৭১ মুক্তিযুদ্ধের সময় কি পরাশক্তির বলয় ছিল না? তখন কি আমেরিকা আমাদের পক্ষে ছিল? 13ই ডিসেম্বর জাতিসংঘে বুট্টুর নেতৃত্বে যখন ডেলিগেশন গিয়ে আপনার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, সেদিন সোভিয়েত ইউনিয়নের ব্রেজনেভ ছিল প্রেসিডেন্ট। সোভিয়েত ইউনিয়ন যদি সেদিন ভেটো প্রয়োগ না করত, তাহলে কি 16ই ডিসেম্বর আসতো? তারা বোঝাতে চেষ্টা করছে ইট ইজ এ ওয়ার বিটুইন পাকিস্তান ও ইন্ডিয়া, মুক্তিযুদ্ধ ওখানে বলতে কিছু নেই। এবং বুট্টু কিন্তু কাগজটা ছিঁড়ে দিয়ে, সালামের সাক্ষী তো, সে চলে আসছে এবং যুদ্ধটা কন্টিনিউ করেছে। যুদ্ধ বিরতি হয় নাই। তখন কি পরাশক্তির যুগ ছিল না? সপ্তম নৌভোট যে এসে গেছিল, আমেরিকা পাঠিয়েছে, তখনও ছিল, এখনো আছে। এটা যুগে যুগে থাকবে, সবখানেই থাকবে। যেমন আপনি বলতেছেন আপনারা আমাদের কাছ থেকে কোনো আশার ইঙ্গিত আমেরিকা পেয়েছে কিনা আমি জানি না। এবং ডোনাল্ড লু এখানে আসলেন, কথাবার্তা বলে গেলেন। কি বলে গেলেন? যে আমরা রিলেশনশিপকে আবার সুসম্পর্ক ভালো করতে চাই, মানবাধিকার নিয়ে তারা ডেমোক্রেসিকে আবার স্ট্রেংথেন করতে চায়, রিলেশনকে। এই ডিপ্লোম্যাটিক কথা। আমরাও তো চাই এই যে আপনার নাগরিক। আসলে আপনাদের সরকারের উপরে যুক্তরাষ্ট্রের চাপ আছে কিনা আপনি কি মনে করেন? না, এবারের তো চাপ তো সবসময় ছিল, কোনো চাপের কাছে তো অত আমরা করি না। আপনি জানেন না বিল ক্লিন্টন এসেছিলেন গ্যাস নেওয়ার জন্য, মনে আছে আপনার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে আমি 50 বছরের জন্য গ্যাসটা সংরক্ষিত রেখে যদি থাকে তারপর দিব, না দেব না। কিন্তু তখন চাপ ছিল। চাপ কখন ছিল না? সব চাপের মাঝেও বঙ্গবন্ধু শেখ কন্যা শেখ হাসিনা দেশপ্রেম, বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সভরেনিটির প্রশ্নে তিনি মাথা নুয়ে কথা বলেন না, কখনো সারেন্ডার করেন না। হোয়াট এভার ইট মে বি। আমরা এখনো বলছি ইট ইজ আওয়ার বিলাভেড লিডার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নো লিডারশিপ হিয়ার লাইক হার, কোনো আনপ্যারালেল লিডার ইট ইজ শেখ হাসিনা, আর কেউ নেই। এই যে সুভাষ সিংহ রায় বললো, আপনার তারেক জিয়া সম্পর্কে যে কথাবার্তা বললো, তারেক জিয়া আসলে তো সর্বরাজ্যই হবে, এটা দুর্নীতি রাজ্য হবে না। আমেরিকা যেহেতু আপনার আজিজ সাহেবের নামে দুর্নীতি বিষয়ে স্যাংশন দিয়েছে, তাহলে তো তারেক জিয়া থাকলেও তার নামেই স্যাংশন দিত। কি আর জিয়া রহমান বেঁচে থাকলে তার নামেও স্যাংশন দিত। তুমি জিয়া রহমান খিল শেখ মুজিবুর রহমান উইথ ফ্যামিলি মেম্বার্স, তুমি পাওয়ার টেক ওভার করেছো, তোমাকে স্যাংশন দিলাম। তুমি জেলখানার 4 নেতাকে হত্যা করেছো, তোমাকে স্যাংশন দিলাম। কি দিত কিনা? কে? সুতরাং
এই বিষয়গুলো একেবারেই আমেরিকা হচ্ছে বিগ স্টেট। এখন প্রশ্ন হলো যে আমাদের গ্রাম দেশের কিছু সংস্কৃতি ছিল, আপনার জানার কথা, আপনার সেটা হলো বাসরের নাম বলা নিষেধ। মানে বাসরের নাম বলা যাবে না। আমেরিকা হচ্ছে পৃথিবীর বাসর, তার নাম বেশি বলতে গেলে আমিও চাই না গিয়ে যেতে। না সেই আপনার কথা কোট আন করছি, ভাষ্যের আপনাদের উপরে এত অর্থাৎ না, বাসর খালি আমাদের উপর না, পৃথিবীর উপরই চাপে থাকে। এমনি ইন্ডিয়াকেও ছাড়ে না। এই ভারত কি ছেড়ে দিয়েছে? দুটো কোম্পানিকে এমবার্গো দিয়েছে। এই ভারত কি ছেড়ে দিয়েছে? ভারতকে ছাড়ে? আপনার ভারতের বৃহত্তর দেশ, বাংলাদেশ কি ছোট দেশ, সেক্ষেত্রে আমরা ছোট দেশ হলেও নেতা আমাদের অনেক বড়, শেখ হাসিনা। ধন্যবাদ। আবার আসবো আব্দুল সালাম। এটা হলো মুক্তিযুদ্ধের সাথে যদি এখন আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, ভোট নাই, ভোটারবিহীন অবস্থায় সরকার কন্টিনিউ করবে, এটাকে এক হইল নাকি? এটা হলো তো অ্যাবসলিউটলি অন্যায়। আর মুক্তিযুদ্ধটা তো অন্যায় ছিল না। এখন হইল স্বৈরাচারী কায়দায় তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে, একটা ফেসিবাদ তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। কাজে মুক্তিযুদ্ধ আর ফেসিবাদ তো এক হইল না। এই জন্যই এখন কোনো কিছুই যখন হয় না তখন সমস্যা হইল তারেক। কোনো কিছু নাই, মানে সমস্যা হইল তারেক। আরে ভাই, তারেকরে এত ভয় পাওয়ার কি আছে? তারেকরে দেশ ছাড়া করছেন, এখনও তারে দেশে আসতে দিতে চান না, একের পর একটা মামলা দিয়ে তারে ঠেকাইতে চাইতেছেন। এত ভয় কিসে? তারেকের একটা বক্তৃতা প্রচার করা যাবে না দেশে? এতে কি জনগণ কি মানে তাই এটাতে করে কি তারেক সাহেবের কি মানে জনপ্রিয়তা কমাইতে পারছেন নাকি? তো এটা হলো যখন আসল কাজ যারা করতে পারে না। এখন এটা হলো যে নাসির সাহেবের কাছে আমি প্রশ্ন করতে চাই যে এটা হলো উনি বলছেন যে একটা ইসের কথা বলছেন, কি জানি বললেন, যে আমার কি কথাটা বললেন ভুলে গেছি। অর্থাৎ একটা ইসের ব্যাপার, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল 3 বার, আজকে সে একটা চিকিৎসার সুযোগ পাচ্ছে না। এতে কি দেশের জন্য কালিমা লাগে না? আজকে ডক্টর ইউনূসকে যেভাবে প্রতিপন্ন করতেছেন, এটা থেকে কালিমা লাগে না? শুধু আজকে ওই সময় গুম খুন যেগুলো হয়েছে সেগুলো কি রাজনৈতিক কারণে করা হয় নাই? সেগুলো কি রাজনীতির বাইরে ছিল? তো এইগুলো কথা হলো যে নিজের তাকে ইস্টাবলিশ করতে চাবো আমি, যেটা অন্যায়টাকে ইস্টাবলিশ করতে চাবো, এটা তো আর হবে না। আজকে মনে করেন আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কি বলতেছে, ওনার ভার্সনে দেখেন। উনি বলতেছে যে বিএনপি ও কিছু ব্যক্তির প্ররোচনায় আজকে ভোটাররা ভোট সেন্টারে যাচ্ছে না। তার মানে বিএনপির কথায় ভোটার যাচ্ছে না, তাহলে বিএনপিটাই রাইট। কারণ পাবলিক তো কখনো ভুল করে না। রাজনীতিবিদরা আমরা ভুল করি, কিন্তু পাবলিক কখনো ভুল করে না। এর জন্যই আবার আপনাদের নেতারা তো অংশ নিচ্ছে এবং বহিষ্কার হচ্ছে। না, এটা বহিষ্কার করতে, আর ওনারা তো বহিষ্কারও করতে পারে না। ওনাদের দলের মধ্যে তো সেটাও করতে পারে না। ওনাদের দলের 6 জন নির্বাচিত হয়েছে। ওনাদের দলের মানে প্রধানমন্ত্রী উনি যখন ডিকটেশন দেয়, সেই ডিকটেশনও তো কেউ মানে না। তো তার জন্য তারা কি করছে, এটা বলে লাভ নেই। এখন আমাদের কথাটা হলো যে আওয়ামী লীগের এই ড্যাম কেয়ারটা এটা তো দেশ এবং জাতির জন্য একটা ক্ষতিকারক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আজকে দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিছে। আজকে ব্যাংকগুলো সব শেষ হয়ে যাচ্ছে, ব্যাংকের ছাতার মতো ব্যাংক দিছে, এক ব্যাংকের থেকে টাকা নিয়ে আরেক ব্যাংকের ইস্টাবলিশ করছে। সব ব্যাংকগুলো আজকে জনগণের উপর আজকে রেস্ট চাপতেছে। আজকের রোহিঙ্গার প্রবলেম সলভ করতে পারতেছে না। সেটা আগে তো বুঝতাম যে দাতারা সেটার জন্য সাহায্য করতো, এখন দেখলাম, গতকালকেই দেখলাম, সাহায্য না, এখন ঋণ নিতে হবে। ঋণ নিয়ে তাদেরকে পুষতে হবে, এবং এই ঋণের টাকা কে শোধ করবে? জনগণ। অর্থাৎ ওনারা এখন মাথা বাড়ে, অর্থাৎ বিশাল অঙ্কের সব বিশাল প্রজেক্ট করবে, তার মধ্যে দিয়ে বিশাল লুটপাট হবে, আর সেটার সেই দুর্নীতি টাকার মানে শোধ করতে হবে পাবলিকের। এবং এখন দেখা যাচ্ছে, যেটা হিসাবই বলতেছে, মিডিয়াতেই আপনারা দেখাচ্ছেন যে ঋণের আসল টাকা তো দূরের কথা, এখন ঋণের যেটা সুদ, ওই সুদ পরিশোধ করার জন্য আবার ঋণ নিতে হবে। এমন একটা অবস্থায় দেশটাকে নিয়ে যাচ্ছেন। তারপরেও তারা বলতেছে কোনো সমস্যা নাই, খুব ভালো চলতেছে দেশ। আমরা বারবার বলছি যে এইভাবে গায়ের জোরে দেশ চালানো যায় না, গায়ের জোরে দেশ, এটার জন্য বারবার এই সমস্যা আছে, স্বীকার করেন, এবং স্বীকার করে আমরা যেটা আজকে জবাবদিহিমূলক একটা সরকার আনেন, যে সরকার জবাব দিতে আসবে। আজকে আইনের শাসন নাই,
রুল অফ লর কথা বলতেছে, কোথায় রুল অফ ল আছে? আজকে তো নাই। তো এর জন্যই আজকে আইনের শাসন তখনই আসবে যখন নির্বাচিত একটা সরকার থাকবে। এর জন্য আমরা বারবার বলতেছি যে এত কিছু না করে নির্বাচন দেন, নিজেরাও আমাদের মতো পাবলিকের জায়গায় আসেন, তারপরে নির্বাচন হোক। আপনি ক্ষমতায় থেকে অটো পাস করবেন, এটা তো নির্বাচন না, ভোটার ছাড়াই পাস, তো এটা তো নির্বাচন না। এই জন্য নির্বাচন করতে হলে আমরাও ভোট ক্ষমতার বাইরে, আপনিও ক্ষমতার বাইরে আসেন, তারপরে পাবলিকের ভোট দিতে দেন। এই যে আজকে কেন বলা হচ্ছে যে প্রশাসনের এই সমস্ত লোকদের উপরে দায় কেন যাচ্ছে, আমি প্রথমেই বলছি এই দায় তো সরকারের। সরকার তাদেরকে ব্যবহার করে আজকের এই প্রশাসনগুলোর যদি কোনো কালিমা লাগে সেই আমি বলবো যে প্রশাসনে কালিমা নেওয়া উচিত না, এটা দায় তো সরকারের, আওয়ামী লীগ সরকারের। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য এদের উপরে সেই কালিমা লাগাইতেছে। তাই কাজে এই দায় হলো সরকারের। এই কাজে এটা দিয়ে আমরা আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেটা আমি বললামই যে মানে আজকে সেনাবাহিনীকে, এটা আমাদের গণতন্ত্র, মানে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল, এটা সেনাবাহিনী। এইটাকে আমরা এই পর্যায়ে নিয়ে যাব শুধুমাত্র আমার মানে ক্ষমতায় টিকে থাকার জন্য? এটা কি হইতে পারে? এইটার জন্য বললাম যে এগুলো কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক। আর তারেক রহমানের দোষ দিয়ে লাভ নাই। তারেক রহমান তো দূরেই আছে, তারপরও মামলা দিতেছেন একটার পর একটা। লাভটা কি ভাই? দেশটা তো ভালো মতো যদি চালাইতে পারতেন, ভোটটাও যদি ঠিক মতো করতে পারতেন, ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হইতে পারতেন, তাইলেও একটা কথা ছিল, সেটাও তো নাই। যদি সেটা হইতো, যেটা বললাম যে আজকে কোন সেক্টর বলবো, কোন সেক্টর কি আছে যেটা আজকে ভালো মতো চালাইতে পারতেছেন? কোনোটাই তো ভালো মতো। ধন্যবাদ। আমি আসবো সালাম ভাই আপনার কাছে আবারও। জোর করে থাকতে সুভাষ সিংহ, আপনি বলুন যে যেটি আলোচনায় এসছে যে 2021 সালে যে স্যাংশন দিল 6 জন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে, সেখানে ছিল গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে। আমি আবার বলছি, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে। এবার দিয়েছে সেটি হচ্ছে করাপশন, অন্যদিকে যে পাবলিক ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোর আন্ডারমাইন করার জন্য। অর্থাৎ 3টে বিষয় কিন্তু যুক্তরাষ্ট্রের স্যাংশনে কভার করেছে। তা আপনি মনে করেন যে এগুলি পর্যায়ক্রমে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা আরও বারবার সম্ভাবনা আছে কিনা? কারণ যুক্তরাষ্ট্র, যেটা অনেকেই বলবার চেষ্টা করেছেন, যে একটি পারপাচুয়াল কাজ করে থাকে বা উদ্দেশ্য প্রণোদিত মোটিভেশনাল কাজ করে থাকে। আপনার কি মনে হয় আরও কোনো কিছু আসবে বা বাংলাদেশের উপরে করতে পারে? এত লম্বা প্রশ্ন হলে উত্তর দেওয়া খুব মুশকিল। অধ্যাপক মতিউর রহমান আপনাকে বলেছিল না আমরা এত সময় দেবেন না। তা আমি এটা বললে আপনি বলবেন এত সময় আপনার দিচ্ছে কে? সময়টা কই? আমরা যখন ওই ভাইবা বোর্ডে যেতাম, এবং তখন আমরা একটা কায়দা করতাম। কায়দাটা হচ্ছে যে বিষয়ের আমার উপরে খুবই দক্ষতা ছিল, কিংবা যেটা আমি খুব ভালো পারতাম, আমি ওই শিক্ষকের সামনে ওই সাবজেক্টে নিয়ে ফেলতাম। কোনো রকমে যদি ওই সাবজেক্টে নিয়ে আসা যায় তাহলে তো আমার পারফরমেন্স দেখাতে পারতাম। সালাম ভাই অনেক ডালপালা বিস্তার করে এমন কোনো বিষয় নিয়ে সালাম ভাই আনেননি। রাজনীতিবিদ্যা এই দক্ষতাটা আছে, এটা স্বীকার করতে হয়। তারেক রহমানের দেশ ছাড়া কে করেছে? আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি, এবং খুব অল্প সময়ে আমি এটা শেষ করব, কারণ আপনি তো আমার তো সময় দেবেন না। জি। আর তখন আপনি বলবেন আপনার তো সময় দিচ্ছে কে দেশ ছাড়া করেছে? উনি যখন কাগজপত্র লিখে গিয়েছিলেন, কে দেশ ছাড়া করেছে? বেগম খালেদা জিয়া যখন সাবজেল থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে সালাম ভাইয়ের অফিসে যখন গিয়েছিলেন, তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, ভিডিও ফুটেজ আছে তো, 2 ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন, বলছে তারা রাজনীতিতে নেই, তারা কখনোই রাজনীতি করবে না, এভাবে বলছিলেন। যাক, অনেক কথা। আল জাজিরা 1 ঘন্টার যে, আমি ঠিক না বললে এটা জাহিদ ঠিক করে দিয়েন, আল জাজিরা 1 ঘন্টার যে অনুষ্ঠানটি প্রচার করলো সারা পৃথিবীর মাঝখানে, আপনি এর সত্য যাচাই করেছেন? আল জাজিরা 2013 সালে 5ই মে মতিঝিলের শাপলা চত্বরের সময় যে লাইভ দেখিয়েছে, যে তাদের যে ধারা বর্ণনা দিয়েছে, যে হাজার হাজার মানুষ হত্যাকাণ্ড হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেয়, তারা কি সত্য কথা বলেছে?
সত্যের সামান্য ধারে কাছে ছিল? বরঞ্চ 5-6 মে সকালবেলা প্রভাতী অনুষ্ঠানে, বিবিসির যে প্রভাতী অনুষ্ঠান হতো, কাদির কল্লোল যে রিপোর্টটি দিয়েছে ওই রিপোর্টটাই হচ্ছে সঠিক, কতজন মারা গিয়েছে। অতএব তার যে নির্যাস যদি কোনো দেশের পক্ষ থেকে আসে তখন তো প্রশ্ন স্বাভাবিক থেকেই যায়। মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে পেছনে ষড়যন্ত্র বলছেন আপনি খোলা করতে বলবো না আমি, জি, আপনি আমার দিয়ে খোলা কথা বলাতে পারবেন না। এবং ওটা শিখিয়ে দিয়েছে, কেন? এটা আমাকে শিখিয়েছে হচ্ছে আমাদের বিএনপির নেতা, যিনি সাবেক বাণিজ্য মন্ত্রী, তিনি শিখিয়েছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করছেন এ ব্যাপারে কি মন্তব্য, বলবো না। আর কি বক্তব্য, বলবো না। তো তার কাছ থেকে আপনি শিখেছেন। দাদা তো রাজনীতিবিদ না, আপনি বলেন। না না, সেই যে ব্যাপারটা কিন্তু শুনেন। এখন এই যে ডাক্তার জাহিদ বললেন ক্লিন হার্ট অপারেশন যে হয়েছিল, সেই ক্লিন হার্ট অপারেশনে ইন্ডেমনিটি দিয়েছিল কে, কোন সরকার? মানবাধিকারের কোন সংজ্ঞায় পড়ে? 2004 সালে 21 আগস্টের ঘটনা মানবাধিকারের কোন সংজ্ঞায় পড়ে? 96 সালে আওয়ামী লীগ সরকার আসার পরে যে ইন্ডেমনিটি আইন রহিত করার যে বিলটা আনা হলো, আপনার সেদিনের কথা মনে আছে? বিএনপি সংসদ সদস্যরা কর্নেল আকবরের বক্তৃতার সাথে সাথে সব ওয়াকআউট করেছিল, মনে আছে আপনার? আপনার তথ্য আমি রিলাই করছি। অতএব 2016 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বললেন, আপনাদের গণতন্ত্রের সংজ্ঞা আমি বুঝি না, মানবাধিকারের সংজ্ঞা বুঝি না। আটলান্টিক মহাসাগরের এপারে একটা সংজ্ঞা, ওপারে আর একটা সংজ্ঞা। আহমেদ বাদ যথার্থই বলেছেন, অসাধারণ কথা। ছোট দেশ, বড় নেতা শেখ হাসিনা, উনি প্রমাণ করেছেন। অতএব এই যে উদ্বেগ, উৎকণ্ঠা ছড়ানো, ভয় ছড়ানো, তার সাথে আবার ডাক্তার জাহিদও যোগ হয়ে যান, খুব কঠিন কঠিন তৎসম বাক্য বিন্যাস করে একেবারে ভয়ের মধ্যে ফেলে দেন মানুষকে। কিন্তু মানুষ এখন আর ভয় পায় না। এই যে ব্যাপারটি, হ্যাঁ, ভুল ত্রুটি সংশোধন, এই প্রক্রিয়া তো রাষ্ট্র এগোয়, পৃথিবী এগোচ্ছে। এবং সেই জায়গাতেই সরকার কতটুকু তার দক্ষতার পরিচয় দিচ্ছে, এইটা ব্যাপারে আপনি কথা বলেন। রাষ্ট্র শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে। টাইম ম্যাগাজিন বলছে সাক্ষাৎকার ইলেকশনের আগে, নির্বাচনের আগে, শেখ হাসিনা ওয়ান্ডারফুল লিডার। আমি ভুল বলছি? পড়েছেন নিশ্চয়ই তো। বলছেন বিস্ময়কর রাজনৈতিক নেতা, $60 বিলিয়ন অর্থনীতিকে $470 বিলিয়ন নিয়ে গেছেন। অতএব এই যে কথাগুলো আমরা বলি না, এই কথাগুলো কতটুকু আপনি বলছেন, কতটুকু বলতে পারছি, সেই বিতর্কতা ভিন্ন। কিন্তু বাস্তবতা এই, আপনি ওই যে গণতন্ত্রের সংজ্ঞাতে যে সংজ্ঞাগুলো ফেলছেন, মানবাধিকারের সংজ্ঞা ফেলছেন, সেখানে যারা সমালোচনা করছে তারা কি মানবাধিকারের মধ্যে পড়ে কিনা? আপনি দেখ, শেষ করছি আমি। 2021 সালে কেন এত আলোচনা হয়? আলোচনা যখনই যুক্তরাষ্ট্রে কেউ আসে, আপনার মধ্যস্থ আলোচনা হচ্ছে বিষয়টা যখন যুক্তরাষ্ট্রে গেছে তখন হয়তো কেউ উৎফুল্ল হয়। সেই তো ইনকলাবের মৌলানা মান্দানের মতন বলতে হয়। জি বলুন। সাংবাদিকরা বারবার বিব্রতকর প্রশ্ন করছে, বলছেন খুসান কে, তা আপনি খুসান কে? ব্যাপারটা তো তেমন। 2021 সালে 6 জানুয়ারিতে কি নাম কি ক্যাপিটাল বিল্ডিং ওয়াশিংটন ডিসিতে হামলাটা হয়েছিল, এটা আপনি কোন গণতন্ত্রের সংজ্ঞায় ফেলবেন? সাবেক প্রেসিডেন্ট মানে সাবেক রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে যে সমস্ত কোর্টের যে সমস্ত তথ্য আসছে, কোন গণতন্ত্রের সংজ্ঞায়, কোন মানবাধিকারের সংজ্ঞায় ফেলবেন? অতএব এই আলোচনা এইভাবে বিস্তৃত করার কোনো সুযোগ নাই। আমি সেটাই বলতে চেয়েছি। আমি ভুল বলতে পারি, কথা অসম্পূর্ণ থাকতে পারে, বাক্য গঠনের আমার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু একটা জিনিস বুঝি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা শিখিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, যেটা সালাম ভাই বিশ্বাস করেন, হয়তো বলেন না। জোসেফ ফারল্যান্ড যখন ধানমন্ডি 32 নম্বরে এসেছিলেন মার্চ মাসের মাঝামাঝি সময়, তখন যে কোথাকার রাষ্ট্রদূত ছিলেন? জোসেফ ফারল্যান্ড, সবাই জানি না আমরা। জোসেফ ফারল্যান্ড যখন বললেন যে সেন্ট মার্টিন দ্বীপ যদি 90 বছরের জন্য আমাদের চুক্তি করেন, তাহলে আপনার আন্দোলনের সাথে আমরা আছি। বঙ্গবন্ধু স্পষ্ট করে বলেছিলেন, আপনি যেসব দেশের দুতিয়ালি করে এসছেন সেসব দেশে পরবর্তীতে সামরিক শাসন এসেছে, আমাকে বোঝাতে এসেছেন না, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। ধন্যবাদ। সময় পাচ্ছি না। হ্যাঁ জি বলুন। কয় মিনিট পাবো? আপনি বলুন, 2-3 মিনিট, 3 মিনিটের প্রশ্ন আছে আমার প্রতি কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন না, আপনি বলুন। যে আমি একটু সামগ্রিকভাবে একটা স্পেসিফিক লাইনে যাই। ধন্যবাদ আপনাকে আবারও।
সেটা হচ্ছে দেখুন, আমি দাদা এবং আহমেদ ভাইয়ের বক্তব্য শোনার পর আমার যেটা মনে হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে এখনো পর্যন্ত ওই যে আমরা বলি উন্নয়নশীল, আসলে উন্নয়নশীলের যে অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিতরে আমরা মনে হয় কেবলমাত্র একটা প্রথম গ্র্যাজুয়েশনে উন্নীত হয়েছি। প্রশ্ন হচ্ছে দেখেন, ডিপ্লোমেসিতে 3টে শব্দ আছে, একটা হচ্ছে হার্ড পাওয়ার, একটা সফট পাওয়ার, আর একটা হচ্ছে স্মার্ট পাওয়ার। হার্ড পাওয়ার প্রয়োগ কখন করে? যখন যার বেশি শক্তি তখন সে দুর্বলের উপরে হার্ড পাওয়ারটা প্রয়োগ করে। সফট পাওয়ার হচ্ছে আমি যেহেতু দুর্বল, আমি তো হার্ড পাওয়ারের উপরে কোনো প্রয়োগ করতে হবে না, আমাকে তখন এই দুটোর সমন্বয় করে একটা স্মার্ট পাওয়ার প্রয়োগ করতে হবে। তো বাংলাদেশ এমনও ওই জায়গায় যায় নাই যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে হার্ড পাওয়ার প্রয়োগ করবো, আমাকে হার্ড পাওয়ারের তত্ত্বাবধানে থাকতে হবে। এক। 2 নম্বর কথা হচ্ছে দেখেন, নাসির সাহেব একটা কথা বলেছেন, দুটি শব্দ আমার কানে বেজেছে। উনি শিক্ষক, আমিও শিক্ষক, উনি রহমান নাসির। হ্যাঁ, রহমান নাসির। আমি এত টার্গেট হলো কেন এবার বুঝলাম না। না, এটা হচ্ছে যে উনি বলেছেন আত্মমর্যাদাশীল বাংলাদেশ, এটার একটা সুস্পষ্ট ডেফিনেশন আছে। আত্মমর্যাদাশীল আসলে কাকে বলে? বর্তমান বাংলাদেশ আত্মমর্যাদাশীলে গিয়েছেন উনি একজন শিক্ষক হিসেবে মনে করেন কিনা এটা নিশ্চয়ই উনি বলবেন। আমি বলবো যে আজকে বাংলাদেশের এই যে আপনি আজিজ সাহেব তো একটা উপলক্ষ মাত্র, কিন্তু আসলে যে স্যাংশনটি এসেছে এবং এর আগে যে ভিসা নীতি আসছে বা যে সকল দেশের উপর দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এটা জাতি হিসেবে, নাগরিক হিসেবে খুব দুঃখজনক। আমি একজন নাগরিক হিসেবে খুব দুঃখজনক মনে করি। আরেকটু উনি বলছেন যে পাবলিক ডেজিগনেশন, যেটা জনসমক্ষে, উনি বলছেন যে 500-র উপরে 39 বছর পরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। আমি ওনাকে ডকুমেন্ট, উনি পড়েছেন, আমিও পড়েছি এটা। উনি বলছেন 3 বছর পরে দেওয়া হলো কেন? এটা 39 বছরও স্যাংশন মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। এটা ওদের স্টেটমেন্টে আপনি যাবেন, ফরেন স্টেটমেন্টে, এবং 3 মাস পর পর কংগ্রেসে তাদের রিপোর্ট করতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, উনি বলছেন রাজনৈতিক, আমার ওই জায়গাতে আপত্তি। এখানে সুস্পষ্ট যে কারণগুলো দেখানো হয়েছে সেই কারণগুলো কিন্তু রাজনৈতিক। উনি বলছেন যে রাজনীতি মানে কি একটা হীন উদ্দেশ্যে, মোটেও তা না। অর্থাৎ বাংলাদেশের ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে, সরকারের প্রতিষ্ঠানগুলোকে অবমূল্যায়ন করা হচ্ছে। এবং সরকারের আপনি একটু মার্জনা করবেন, একটা শব্দ শুধু বলি। 16 অক্টোবর 2002 থেকে 9 জানুয়ারি 2003 পর্যন্ত যে ক্লিন হার্ট অপারেশনের সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি মনে হয় সময় পাচ্ছি না, কোন গণতন্ত্রের আমাকে একটু শেষ করতে দেন, কোন মানবতার মধ্যে প্লিজ আমাকে শেষ ক্লিন হার্ট অপারেশন। দেখুন, আপনি যদি, আমি বর্তমান যে সময়টায়, এই সময়টা আমি একটু থাকতে চাই, কারণ এখানে পুরোনো জায়গায় আমি যেতে যাচ্ছি না, অনেক পুরোনো জায়গায় গেলে। এখন প্রশ্ন হচ্ছে যে জাহিদ ভাই বলেছেন ভূ রাজনৈতিক, আমি ওনার সাথে একমত এই জায়গাতে। এটা ভূ রাজনৈতিক একটা ইস্যু হতে পারে, বাট আমি বাংলাদেশ যেহেতু এখনো পর্যন্ত আমি ধরে নিলাম যে আমার লিটারেসি রেট, অর্থাৎ শিক্ষিতের হার 76%, কিন্তু এর প্রয়োগটা আপনি কত পার্সেন্ট করতে পেরেছেন? 15 থেকে 20%, এর বাইরে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত এর প্রায়োগিক জায়গা আপনি খুঁজে না পাবেন, কর্মসংস্থান জায়গা না পাবেন, তখন পর্যন্ত আপনাকে উন্নত রাষ্ট্রের সাথে ডিপেন্ড করতে হবে। এই জায়গায় যদি আমি খুব গর্ব করে বলি যে আমরা আসলে পুরো বিশ্বকে দেখিয়েছি, এটা আসলে ব্যক্তি হিসেবে বলতে পারি, একজন নেত্রীকে বা একজন নেতাকে আমি তুলে ধরতে পারি, কিন্তু সামগ্রিকভাবে একটা দেশের যে হালকিকত, এটা যদি আপনি বিবেচনা নেন, তাহলে এই কথা কিন্তু বলা যাবে না। এটা রাজনৈতিক রিথরিক্যাল কথা হতে পারে, আপনি একাডেমিক এবং আপনি বাস্তবিক জায়গায় যেতে পারবেন না। আমি ইকোনমিক 2-1টা তথ্য যে যদিও সময় আমাকে দিবেন না, আপনি বলুন যে দিবেন না, সেটি হচ্ছে দেখেন, আপনি 15 মে 2024 প্রথম আলোতে একটা রিপোর্ট, আমি সেটাই তথ্য দিই। আইএমএফ কি বলছে? আইএমএফ বলছে যে আপনি এখন বিদ্যুৎ এবং গ্যাসের উপরে বাড়ান, কি বলা যায়, আপনি চার্জ বাড়ান। তো বিদ্যুৎ গ্যাসের উপরে যখন আপনি চার্জ বাড়াবেন, তখন সাধারণ জনগণের কাছ থেকে আপনি টাকাটা নেবেন। তো সাধারণ জনগণের কাছে টাকা নেই, রাষ্ট্রীয় কোষাগারও টাকা নেই। দুই জায়গাতে, দাদা প্লিজ, দুই জায়গাতে তথ্য এখানে দেখেন। আপনি রিজার্ভ 2023-24 14 মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী মোট রিজার্ভ আপনি এখানে হচ্ছে $2377 কোটি। ওকে, আইএমএফ এবং এটা BPM 6 অনুযায়ী রিজার্ভ হচ্ছে $1,832 কোটি। আইএমএফ তথ্য অনুযায়ী প্রকৃত এবং দায়হীন রিজার্ভ হচ্ছে $1,300 কোটি। এই কথাটি আমি যে কারণে তুললাম, বর্তমান আপনার ডলারের যে মূল্য সেটি হচ্ছে 117 টাকা এবং 2 বছর পূর্বে এটা ছিল 87 টাকা। অর্থাৎ ডলারের মূল্য যত বেশি বাড়ছে, আপনি তত বেশি কিন্তু আপনার এই যে মুদ্রাস্ফীতির যে জায়গাটা, সেটা কিন্তু অনেক বেশি। আপনি বলছেন এই স্যাংশনের সাথে সম্পর্কটা কি আছে এখানে? না, আমি স্যাংশনের সাথে কেন বলছি, আপনি তো আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং যে সমস্ত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে,
এগুলো তো সবগুলো আসলে পুঁজিবাদী রাষ্ট্রগুলোই কিন্তু পরিচালনা একটা করে। কথা বলি, সংগতকরণে আমরা যে বলেছিল আমাদের অর্থনীতি পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। দাদা প্লিজ প্রমাণ করতে পেরেছে? দাদা প্লিজ আমি একটু শেষ বলঞ্চ করি। কানাডা আদালত না, না, বলেছে ওটা হয়নি। না, শেষ করি আরেকটি কথা যেটা প্রায় শেষে শেষের দিকে। শেষে বলে জি, দিই। আপনি- যে জি। কথাটা না বললে, যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আহমেদ ভাই বলেছেন, আমি উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র মানুষ, আমাদের অগ্রজ মানুষ। আমি সময় দিতে পারছি না আপনাকে, প্লিজ প্লিজ। একটা জি, মিনিট, জি, 30 বলুন। সেকেন্ড। জিয়াউর রহমানের সম্পর্কে বলেছেন যে উনি বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, উনি 4 জেল নেতায় হত্যা করেছেন। দাদাও তারেক রহমানের কথা বলেছেন। দেখুন এই কথাগুলো না, মানুষ না, আমার আসলে সাথে এটা মিলবে না। মানুষ না, এই কথাগুলো মানুষ না এখন মেলায় আসলে না। অ্যাড্রেস করতে চায় না, মানে তারা আসলে রিসিভ করতে চায় না। কি ধন্যবাদ কারণে? আপনাকে। এগুলো আসলে পলিটিক্যাল কিছু বক্তব্য। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা যে জায়গাতে ছিলাম, ও একটা বঙ্গবন্ধুর রাষ্ট্র হত্যাকাণ্ড কোন জায়গায়- political না, না, বক্তব্য আমি বলছি কেন জিয়াউর রহমান যে হত্যা করেছে তার কোনো ধন্যবাদ document- মতিউর রহমান, ধন্যবাদ আপনাকে জীবনে ডক্টর দেখাতে পারবেন না। রহমান এগুলো হচ্ছে নাসিরউদ্দিন। আপনি সম্পূর্ণ বলুন যে political বক্তব্য। এই স্যাংশন যে বিষয়টি এসছে, অনেকে বলবার চেষ্টা করেছেন যে স্যাংশন আরো আসতে পারে, যুক্তরাষ্ট্র যদি তার ফ্রেমের ভিতরে বাংলাদেশকে না নিয়ে আসতে পারে তাহলে আরো স্যাংশন দিতে পারে। আপনি কি মনে করেন, তাই কি হতে পারে কিনা, আপনি কি বলেন? হ্যাঁ, আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার কাছে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, আমি খুব একটা সংক্ষেপে একটা করে- বলতে হবে। জি, জি, প্রথমত হচ্ছে যে ডক্টর জাহেদ যে কথা বলেছে, প্রেডিক্টেবল বাংলাদেশ আনপ্রেডিক্টেবল বিহেভ করছে। আমি প্রেডিক্টেবল বিহেভিয়ার বলতে মিন করেছি আমেরিকান ডিপ্লোমেসিতে তারা যখন কোনো পার্টিকে তাদের মতো করে চায়, এবং আমেরিকার মতো বিহেভ করাটাই আমেরিকার কাছে প্রেডিক্টেবল বিহেভিয়ার। আমেরিকার মতো বিহেভ, আমেরিকার একটু চাওয়াদের correct বিহেভ করি। না করলে আমেরিকার নাসির ভাই, চাওয়াদের- আমি একটু কারেক্ট করি, এক মিনিট। আমি প্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল ব্যাপারটা বুঝেছি। আমি আপনার সাথে আর্গু করেছি একটা জায়গায়, আপনি বাংলাদেশ আত্মমর্যাদাশীল আমি জাতির ওটাই মতো তো বিহেভ পরের করছে প্রশ্ন বলছেন। আছে। আমি এটাকে ডিফাই জি, জি, করি। আত্মমর্যাদাশীলের 3টা প্রশ্ন আমি পেয়েছি, আপনার কাছ থেকে পেয়েছি, আমার সহকর্মী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ওনার কাছ থেকে পেয়েছি, এবং বিএনপি মিস্টার সালামের কাছ থেকে আত্মমর্যাদাশীল মিস্টার সালাম যে কথা বলার চেষ্টা করেছে, আমি 3টাই বলি। এখানে মনে রাখতে হবে, আমি অত্যন্ত ফোর্সফুলি বলছি বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল জাতি বলে আমি মনে করি। এখানে আমি একটু থিওরিটিক্যাল আলোচনা করতে চাই। আপনারা যদি আওয়ামী লীগের সরকারের আচরণকে একটা জাতি রাষ্ট্রের আত্মমর্যাদার সাথে মিক্স করে ফেলেন, তাহলে কিন্তু জাতি হিসাবে আপনিও কিন্তু এই জাতির অংশ। জাতি হচ্ছে একটা পলিটিক্যাল কমিউনিটি। স্টেট হিসাবে বাংলাদেশের মানে আত্মমর্যাদার জায়গা কিন্তু আপনি এটার অংশ। আপনি যদি এটাকে শুধু আওয়ামী লীগের আচরণ দিয়ে বা আওয়ামী লীগের পলিটিক্যাল ডিসিশন গুলো দিয়ে আপনি বাংলাদেশের আত্মমর্যাদা একেবারে নাই বলেন, আমি আপনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করছি। ধন্যবাদ। আমাদের আরো শেষ করতে। আমার একটু প্রশ্ন, আর একটা বিষয় আছে। আপনি আমি বলুন একটু যে শেষ আরো কি স্যাংশন আসতে পারে কিনা, আমাদের একদম সময় শেষে আপনি কি মনে করেন যে 10 সেকেন্ড বলুন। আচ্ছা, ঠিক আছে, ওই প্রশ্নে আসি। যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমেরিকা এত সহজে ছেড়ে দেওয়ার নয়, কারণ এই মিস্টার আজিজের উপরে স্যাংশন দেওয়ার কারণে বাংলাদেশ বো ডাউন করবে, এটা মনে করবার কোনো কারণ নেই। ধন্যবাদ। সুতরাং আমেরিকা আব্দুল সালাম, আপনি বাংলাদেশকে 30 সেকেন্ড বলুন, আমি 30 সেকেন্ড করবে। আপনাকে দিচ্ছি, একটু বলুন। না, 30 সেকেন্ড হলে একেবারে গড়গড়ায় বলতে চাই, যেটা দাদা যেটা বললেন। না, আপনি যেটা বলছেন যে ওই যে ইনডেমনিটির ব্যাপার, রক্ষী বাহিনী যেগুলো মারলো সেটা ইনডেমনিটি কেন আসলো? না, লক্ষ্মী বাহিনী ইনভিটেশন দেওয়া হয়নি। প্লিজ, কোথায় ইনভিটেশন? ভাই আমি দেখাইতে পারবো, আচ্ছা, আচ্ছা। দেখাই দিতে পারবো না। কাজে এটা হলো স্বাভাবিক। আরেকটা হলো যে তারেক সাহেবের কথা আমি বলছি, যেটা আপনি বললেন কে পাঠাইছে, 111 গভর্নমেন্ট। তো 111 গভর্নমেন্টের সময় ওবায়দুল কাদের সাহেব বা সেলিম সাহেব যে সমস্ত স্টেটমেন্ট দিছে, ওনারা কি ওই স্টেটমেন্টে স্ট্যান্ড করেন? ধন্যবাদ। এটা না, আমি শেষ করতে দেন। আরেকটা হলো না, আরেকটা ওই যে উনি যেটা বলছেন নাসির সাহেব, ওরা বলছে আমরা দেশের এই দেশ যুদ্ধ করে আমরা স্বাধীন করছি। আমরা এটাই বুঝাইতে চাইতেছি যে আওয়ামী লীগের আচরণের কারণে আজকে এই সমস্ত হচ্ছে। আমার যদি কোনো কিছু নষ্ট হয়ে থাকে আওয়ামী লীগের কারণে হচ্ছে, কাজে দেশের না, এটা দেশ দায় নিবে না, আওয়ামী লীগকে দায় নিতে হবে। সালাম ভাই, এটা সেকেন্ডে বলুন যে- বক্তব্য হয়ে গেল। আমি একটা প্রশ্ন দিয়ে দিই। আমার আমি- না, না, আমার সময় এখনো সময় নেই, আপনি অনেক আমাদের- লম্বা বক্তব্য আমার- দিয়েছেন। বলুন। আমার এখন flow। জনাব আহমদ হোসেন, আমার বলুন flow আপনি। আঘাত করবেন না। বলিবার দক্ষতা না, শনিবার দক্ষতাও থাকিতে হবে। আমি এখানে একটি কথা বলছি যে সালাম ভাই, আপনি বলছেন রুল অফ ল নাই, তাহলে মির্জা ফখরুল সাহেব জামিনে আছেন কি করে? আরে ভাই, এটা তো পুরো রুল অফ আপনাদের ল না, নাকি? না, আপনাদের নেতারা জামিন না, পেলেন না, কি এই যে করে? তাহলে কালকে রনির গাড়ি ভাঙা দিলে এটা কি রুল অফ ল আসে নাকি? আমার ছাত্র দলের সভাপতিকে না, না, আমাকে পিঠে বলেন। হাতুড়ি দিয়ে পিটাইলেন, আইনের এটা শাসন কি আছে রুল অফ বলে ল? আপনি বসে কথা বলতে পারছেন। ধন্যবাদ। Clean heart, clean আপনাদের heart, সবাইকে clean আলোচনা heart, ধন্যবাদ। clean heart, এটা একটু আবার বসে করে থাকেন। না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। শেষ।